ওকে, তাহলে আমরা এখানে মেমোরি হায়ারার্কি দেখলাম, সেখানে দেখলাম যে রেজিস্টার তোমার সবথেকে ফাস্টেস্ট একটা ডিভাইস। আর তার থেকে তোমার ক্যাশ মেমোরি একটু ফাস্ট, একটু স্লোয়ার, তার থেকে আবার র‍্যামটা হচ্ছে আরেকটু স্লোয়ার। তাহলে এটা হচ্ছে রেজিস্টার তোমার হচ্ছে স্মল, একটা ফাস্ট স্টোরেজ লোকেশন। আর তার সাইজটা হচ্ছে 8 বিটের হতে পারে আমার রেজিস্টার, আমার 16 বিটের হতে পারে, আমার 32 বিটের হতে পারে। তো ডিফারেন্ট টাইপের কিন্তু তোমার রেজিস্টার রয়েছে। এবার আমরা কি পারপাসে ব্যবহার করি রেজিস্টারগুলোকে? না, রেজিস্টারের মধ্যে বেসিক্যালি সিপিইউ বা যাকে আমরা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বলি, সিপিইউ কিন্তু কোনো ডেটাকে টেম্পোরারিলি স্টোর করে রাখার জন্য সে কিন্তু ব্যবহার করে রেজিস্টারকে। কখন ব্যবহার করে? না, যখন সে কোনো ইনস্ট্রাকশনকে যখন সে এক্সিকিউশন করতে যায়। তাহলে ডিউরিং দ্য এক্সিকিউশন অফ দ্য ইনস্ট্রাকশন, সিপিইউ যার মধ্যে টেম্পোরারিলি কোনো ডেটাকে স্টোর করে রাখে তাকেই বলা হয় রেজিস্টার। তাহলে সিপিইউ বেসিক্যালি এটাকে ব্যবহার করছে, কি পারপাসে ব্যবহার করছে? না, টু হোল্ড ডেটা temporarily. Okay, to hold the data temporarily. এবার আমি বলতে পারি যে কখন এই রেজিস্টারগুলো ব্যবহার করা হয়? না, ডিউরিং এক্সিকিউশন অফ অ্যান ইনস্ট্রাকশন। কোনো একটা ইনস্ট্রাকশনকে এক্সিকিউট করার সময় আমার এই রেজিস্টারগুলো কিন্তু সিপিইউ ব্যবহার করে। এবার কি টাইপের রেজিস্টার আছে সেটা আমরা জানবো। সেটা আমরা জানবো কি টাইপের রেজিস্টার আছে, তাদের কি পারপাস, প্রত্যেকটা রেজিস্টারের কি কাজ, সেই কাজগুলো কিন্তু আমরা বেসিক্যালি জানার চেষ্টা করব। ওকে? এবার আ যদি আমার সিপিইউর মধ্যে অনেক বেশি রেজিস্টার থাকে, তাহলে কিন্তু সিপিইউ স্পিডটা অনেক বাড়বে। আর যত আমি কম রেজিস্টারকে রাখবো সিপিইউর মধ্যে, সিপিইউ স্পিডটা কিন্তু কমবে। ওকে? তাহলে সিপিইউ স্পিডটাকে বাড়ানোর জন্য আমার কিন্তু মোর দ্যান আমাকে অনেক বেশি রেজিস্টারকে আমাকে সিপিইউর মধ্যে ইনকর্পোরেট করতে হবে। তাহলে এই যে তোমার বেসিক্যালি তোমার যে রেজিস্টারগুলো তোমার থাকে, এটা তোমার কি রেজিস্টার বলা হয়? এগুলো তোমার বলা হয় সিপিইউ রেজিস্টার। কারণ এই রেজিস্টারগুলো তোমার কিন্তু সিপিইউর মধ্যে কিন্তু রিসাইড করছে। আমরা যখন একটা ব্লক ডায়াগ্রাম দেখেছিলাম আমাদের কম্পিউটারে, আমরা দেখেছিলাম এলইউ, কন্ট্রোল ইউনিট আর বলেছিলাম রেজিস্টারস। তার মধ্যে কিন্তু কিছু রেজিস্টারও কিন্তু সেখানে থাকে। তাহলে আমার প্রসেসরের যে মানে প্রসেসর যেভাবে কাজ করে বা প্রসেসরের কিন্তু পারফরম্যান্সটা ডিপেন্ড করে আমার এই রেজিস্টারের উপরে। ওকে? তাহলে প্রসেসর পারফরম্যান্স ডিপেন্ড করছে আমার এই রেজিস্টারের উপরে। ওকে? দ্যাট ইস দ্যা মানে এটা বেসিক্যালি আমার প্রসেসরের পারফরম্যান্সটা কিন্তু এফেক্ট করছে। যত বেশি রেজিস্টার থাকবে তত প্রসেসরটা আমার ভালো পারফর্ম করতে পারবে। আর যত আমার আ কম নাম্বার অফ রেজিস্টার থাকবে তত কিন্তু আমার সিপিইউ কিন্তু পারফরম্যান্সটা তার কিন্তু ডিগ্রেড করবে। ওকে? তো এটা হচ্ছে আমার মানে হোয়াট ইস রেজিস্টার তার জন্য। এবার রেজিস্টার তোমার কি দিয়ে তৈরি হয়? না, রেজিস্টার তোমার বেসিক্যালি তোমার তৈরি হয় যে সিকোয়েন্সিয়াল সার্কিট দিয়ে, তার নাম হচ্ছে ফ্লিপ ফ্লপ। একটা ফ্লিপ ফ্লপ 1 বিটকে স্টোর করতে পারে। যদি আমার 8 বিট রেজিস্টার হয় তাহলে কিন্তু তার মধ্যে কিন্তু 8 টা ফ্লিপ ফ্লপ আছে। এবার কি টাইপের ফ্লিপ ফ্লপ থাকবে সেটা কিন্তু পরের ব্যাপার। যে আমরা ডি টাইপের ফ্লিপ ফ্লপ রাখবো, না আমরা জেকে ফ্লিপ ফ্লপ রাখবো, না আরএস ফ্লিপ ফ্লপ রাখবো। তাহলে আমার কিন্তু 8 বিট রেজিস্টার তোমার কনসিস্ট হয় 8 নাম্বার অফ ফ্লিপ ফ্লপ নিয়ে। কারণ একটা ফ্লিপ ফ্লপকে বলা হয় 1 বিট স্টোরেজ ডিভাইস। অতএব আমরা 8 টা বিটকে স্টোর করতে গেলে আমার কিন্তু 8 টা ফ্লিপ ফ্লপ দরকার। যদি আমার 16 বিট রেজিস্টার হয়, তার মধ্যে আমরা তাকে তৈরি করতে গেলে আমার 16 নাম্বার অফ রেজিস্টার দরকার, আমার ফ্লিপ ফ্লপ দরকার। তাহলে একটা রেজিস্টার তোমার কেমন দেখতে হয়? না, আমার 8 টা বিটকে রাখার জন্য আমি এখানে 8 টা সেল তৈরি করলাম, হ্যাঁ? 8 টা বিটকে রাখার জন্য আমি এখানে 8 টা সেল তৈরি করলাম। যে প্রত্যেকটা সেলের মধ্যে আমার কিন্তু 1 বিট করে স্টোর থাকতে পারে। আমি বললাম ধরুন এটা 0, এটা 1, এটা 2। আমি এখানে মানে বিটগুলো তোমার নাম্বারিং করছি 0 থেকে, হ্যাঁ? 4, 5, 6, 7। আমি ধরুন এখানে হয়তো তোমার 1 কে রাখলাম, এটা ধরুন 0 কে রাখলাম, এটা ধরুন 1 কে রাখলাম, এটা 1, এটা 0, এটা 0, এটা 0, এটা 1। তাহলে আমার এটা কি এটাকে আমি বলতে পারি তো যেটা আমার একটা 8 বিট রেজিস্টার, যার মধ্যে আমি 8 টা বিটকে আমরা স্টোর করে রাখতে পেরেছি। এটা হচ্ছে 8 বিট রেজিস্টার। যদি আমার 16 বিট রেজিস্টার হতো তার মধ্যে আমি 16 নাম্বার অফ বিটকে স্টোর করে রাখতে পারতাম। ওকে? দিস ইস দ্য বেসিক কনসেপ্ট অফ দ্য রেজিস্টার। তাহলে রেজিস্টার হচ্ছে আমার কম্পিউটার অর্গানাইজেশনে একটা ফাস্ট কম্পিউটার মেমোরি। তুমি এটাকে বলতে পারো যে, "স্যার আমি এটাকে মেমোরি বলতে পারি?" অবশ্যই তুমি এটাকে একটা ফাস্ট কম্পিউটার মেমোরি বলতে পারো। কারণ যার মধ্যে আমরা স্টোর করে রাখতে পারি তাকেই বলা হয় মেমোরি। তাহলে আমি রেজিস্টারকে তোমার আরেকটা নামে আমরা ডাকতে পারি। সেটা হচ্ছে ফাস্টেস্ট বা ফাস্ট কম্পিউটার মেমোরি। যার মধ্যে আমরা কোনো ডেটাকে টেম্পোরারিলি আমরা স্টোর করে আমরা রাখতে পারি। ওকে? আর কখন রেজিস্টার ব্যবহার করে সিপিইউ? না, যখন সে কোনো ইনস্ট্রাকশনকে এক্সিকিউট করে তখন কিন্তু সিপিইউ রেজিস্টারগুলোকে ব্যবহার করে। ওকে? এবার যদি আমরা রেজিস্টারে যদি তোমার আমরা
পারপাসটা দেখি যে কেন সিপিইউ এত মেমোরি ডিভাইস থাকতে সে কেন রেজিস্টার ব্যবহার করছে। কারণ যদি কোনো ডেটাকে আমি রেজিস্টারের মধ্যে স্টোর করে রাখি, তাহলে যেহেতু তোমার রেজিস্টার তোমার খুব ফাস্টার, সবথেকে ফাস্টেস্ট হচ্ছে আমার সিপিইউ। সবথেকে ফাস্টেস্ট ডিভাইস। ওকে? এবার সিপিইউ তোমার যে স্পিডে কাজ করতে পারে, বাকি সমস্ত ডিভাইসগুলো কিন্তু সেই স্পিডে তোমার কাজ করতে পারে না। তাদের স্পিডের মধ্যে কিন্তু একটা মিসম্যাচ হয়। ওকে? অতএব সেই মিসম্যাচটাকে বন্ধ করার জন্য যদি আমি রেজিস্টারের মধ্যে কোনো ডেটাকে আমরা স্টোর করে রাখি, তাহলে সিপিইউ কিন্তু সেই রেজিস্টার থেকে ডেটাগুলোকে খুব ফাস্টার কিন্তু সে রিট্রিভ করতে পারবে বা সে অ্যাক্সেস করতে পারবে। তাহলে এই ফাস্টার অ্যাক্সেস করার জন্য যাতে সিপিইউ খুব ফাস্টার অ্যাক্সেস করতে পারে যে মেমোরি থেকে, তার নামই হচ্ছে রেজিস্টার। ওকে? তার মানে আমরা ফাস্টার অ্যাক্সেস করার জন্য বেসিক্যালি আমি ডেটাগুলোকে যদি আমরা রেজিস্টারের মধ্যে স্টোর করে রাখি, তাহলে সিপিইউ কিন্তু সেগুলোকে খুব ফাস্ট অ্যাক্সেস করতে পারবে। ওভার যদি আমি যেটাকে হয়তো র‍্যামেতে রাখলাম বা ক্যাশে রাখলাম, তার থেকে যদি আমি রেজিস্টারের মধ্যে রাখি, তাহলে কিন্তু অ্যাক্সেসটা আমার খুব ফাস্ট হবে। তো এটাও একটা রিজন যে কেন সিপিইউ তোমার রেজিস্টার ব্যবহার করে। ওকে? এবার এবার আমরা রেজিস্টারে তোমার বেসিক কিছু আ মানে বেসিক কিছু আমরা রোল দেখব। রোল বা রেসপনসিবিলিটি, যে রোল অফ দ্য রেজিস্টার। কি রোল প্লে করে রেজিস্টার, কম্পিউটারের রেজিস্টার, সেই রোল অফ রেজিস্টারের কনসেপ্ট আমরা একটু জানবো। কয়েকটা পয়েন্ট আমরা জানবো যে রেজিস্টারের কি রোল আছে। কি কাজ করে রেজিস্টার। ওকে? মানে আজকে বেসিক্যালি আজকে যেটা আমরা পড়বো সবটাই কিন্তু রেজিস্টার নিয়ে আমরা আজকে স্টাডি করব। কারণ কম্পিউটার অর্গানাইজেশন বুঝতে গেলে কিন্তু রেজিস্টারের কনসেপ্ট খুব ভালো করে জানতে হবে। ইনস্ট্রাকশন এর কনসেপ্ট খুব ভালো করে জানতে হবে। তো রেজিস্টার কনসেপ্টটা কমপ্লিট করে দেন যদি আমরা টাইম পাই আজকে, আমরা আজকে কিন্তু ইনস্ট্রাকশনটাও শুরু করব। খুব ইম্পোর্টেন্ট একটা কনসেপ্ট আর খুব ভাইটাল একটা কনসেপ্ট রেজিস্টার। ওকে? কম্পিউটার অর্গানাইজেশনের মধ্যে। এবার রেজিস্টার তোমার একটা ভাইটাল রোল প্লে করে আমাদের সিপিইউ অপারেশনের ক্ষেত্রে। সিপিইউ যখন কোনো অপারেশন করে বা যখন কোনো প্রসেসিং করে সেখানে কিন্তু রেজিস্টার কিন্তু একটা ভাইটাল রোল প্লে করে। তো কি রোল প্লে করে? না, ১ম রোলটা হচ্ছে, আমি তো ফার্স্টেই বলছিলাম যে সিপিইউ কোনো টেম্পোরারিলি কোনো ডেটাকে স্টোর করতে ব্যবহার করা হয়। আমি এখানে লিখছি স্টোরিং ইমিডিয়েট ডেটা। মানে সিপিইউর যে ডেটাগুলো ইমিডিয়েটলি দরকার, ওকে? তো সেই ডেটাগুলোকে তোমার স্টোর করার জন্য আমার যে রেজিস্টার আমার যে মেমোরি ডিভাইস ব্যবহার করা হয় তাকেই বলা হয় রেজিস্টার। তাহলে স্টোরিং ইমিডিয়েট ডেটা বা ইন্টারমিডিয়েট ডেটা। ওকে? আমরা ইন্টারমিডিয়েট কোনো ডেটাকে স্টোর করে রাখতে পারি বা ইমিডিয়েট কোনো ডেটাকে আমরা স্টোর করে রাখতে পারি কার মধ্যে? না, রেজিস্টারের মধ্যে। সাপোজ ধরে নাও আমি আমার ধরে নাও R1 একটা রেজিস্টার, আর তুমি ভাবো আমার R2 হচ্ছে আরেকটা রেজিস্টার। আমি R1 এর মধ্যে ধরে নাও হয়তো ৫ আছে, আর R2 এর মধ্যে তোমার ধরে নাও হয়তো ৬ আছে। আমি এখন ধরে নাও যোগ করলাম, R1 প্লাস R2 করলাম। তাহলে কি হবে? ১১ হবে। সেই ১১ টাকে আমি কার মধ্যে রাখছি? না, আমি ধরে নাও হয়তো R3 ধরে নাও একটা রেজিস্টার, আমি তার মধ্যে হয়তো রাখছি 11 টাকে। আর 11 কে আমরা হেক্সাডেসিমেল এ কি বলি? না 0B বলি, তাই না? ১০ মানে A আর ১১ মানে B। আমি ধরে নাও 0B টাকে তোমার ধরে নাও R3 এর মধ্যে রাখলাম। তাহলে আমি তো বলতে পারি যে আমার ইন্টারমিডিয়েট কোনো ভ্যালুকে স্টোর করছে রেজিস্টার। আমি যাদের মধ্যে অপারেশন করছি সেই অপারেন্ড গুলোকে স্টোর করছে রেজিস্টার। তাহলে স্টোরিং ইন্টারমিডিয়েট ভ্যালু বা ইমিডিয়েট ভ্যালু, এটা হচ্ছে আমার ফার্স্ট রোল অফ দ্য রেজিস্টার। সেকেন্ড রোলটা হচ্ছে যে আমাকে সিপিইউ রেজিস্টার যদি ব্যবহার করে বা যদি আমরা রেজিস্টার যদি সিপিইউ ব্যবহার করে, তাহলে কিন্তু স্পিডটাকে সে অনেকটা বাড়িয়ে দেয়। অতএব এনহ্যান্সিং স্পিড। ওকে? এনহ্যান্সিং স্পিড মানে হচ্ছে স্পিডটাকে অনেকটা বাড়িয়ে দেয়। ওকে? আর যখন যদি আমার সিপিইউ যদি তোমার স্পিড বেড়ে যায়, তাহলে কিন্তু সিপিইউর পারফরম্যান্সও বাড়বে। আমি বলতে পারি এনহ্যান্সিং দ্য পারফরম্যান্স অফ সিপিইউ, এনহ্যান্সিং পারফরম্যান্স বা এনহ্যান্সিং পারফরম্যান্স অফ দ্য সিস্টেম। আমার সিস্টেমে তোমার কিন্তু পারফরম্যান্সটাও কিন্তু অনেকটা বেড়ে যাবে। যদি আমার স্পিড বাড়ে। ওকে? আরেকটা কারণে আমরা ব্যবহার করি রেজিস্টারকে, যে অনেক সময় অনেক রেজিস্টারের মধ্যে আমরা মেমোরির অ্যাড্রেসটাকেও স্টোর করে রাখি। সিপিইউ ধরে নাও হয়তো মেমোরি সে অ্যাক্সেস করতে যাবে। সাপোজ ধরে নাও সিপিইউ, এটা ধরে নাও মেমোরি, সিপিইউ ধরে নাও মেমোরি অ্যাক্সেস করতে যাবে। ঠিক আছে? আমার মেমোরিটা ধরে নাও তোমার ডিফারেন্ট অ্যাড্রেসে তোমার ডিভাইড করা বা ডিফারেন্ট লোকেশনে ডিভাইড করা আছে। আমি বললাম যে ১ম লোকেশনটার অ্যাড্রেস তোমার হচ্ছে 2000, সেকেন্ড লোকেশনের অ্যাড্রেস ধরে নাও হয়তো 2001, তারপর 2002 এভাবে তোমার অ্যাড্রেসগুলো দেওয়া আছে। এবার সিপিইউ ধরে নাও মেমোরি অ্যাক্সেস করতে যাবে। তখন কিন্তু সিপিইউ কি করে, না কোন অ্যাড্রেস থেকে ও অ্যাক্সেস করবে, ধরুন না 2000 এর মধ্যে আমার 05 আছে। তাহলে সিপিইউ কোন অ্যাড্রেস থেকে অ্যাক্সেস করবে সেই অ্যাড্রেসটা সে কিন্তু স্টোর করে রাখে একটা পার্টিকুলার রেজিস্টারের মধ্যে। তার নাম হচ্ছে মেমোরি অ্যাড্রেস রেজিস্টার, যাকে আমরা বলি এমএআর। অতএব এমএআর কিন্তু এখন 2000 কে স্টোর করে বসে আছে। তাহলে সিপিইউ ১ম এ
অ্যাক্সেস করার জন্য কিন্তু সিপিইউ ফার্স্টে কার কাছে আসবে? এমএল এর কাছে আসবে। দিয়ে তোমার সেখানে কি পেলো? না 2000 পেলো। তার মানে সিপিইউ জানলো যে আমাকে তার মানে এখন 2000 এ গিয়ে আমাকে ডেটাটাকে রিড করতে হবে। তখন এই অ্যাড্রেসটাকে নিয়ে সিপিইউ এখন 2000 অ্যাড্রেস নিয়ে একবারে ডিরেক্ট মেমোরিতে 2000 অ্যাড্রেসে গেল। যাবার পর সেখান থেকে 05 টাকে তোমার ওখান থেকে উঠিয়ে সে কিন্তু তার মধ্যে কাছে নিয়ে আসলো। ওকে? তাহলে এই যে তোমার ট্রান্সফারটা হচ্ছে, এই ট্রান্সফারটার জন্য কিন্তু দরকার পড়ে আমাদের বাসের দরকার পড়ে বা কমিউনিকেটিং লাইনস এর দরকার পড়ে। আর এই বাস কি আমরা ৩ টে টাইপে ভাগ করতে পারি। একটা হচ্ছে ডেটা বাস, একটা হচ্ছে কন্ট্রোল বাস, একটা হচ্ছে অ্যাড্রেস বাস। ওকে? তো আমরা বাসের কনসেপ্ট আমরা জানবো আস্তে, আস্তে। আমরা আসবো বাসের কনসেপ্টে। তাহলে ৪ নাম্বার পয়েন্টটা হচ্ছে আমাদের যে ফেসিলিটেটিং ওকে, ফেসিলিটেটিং অ্যাড্রেসিং। তাহলে অ্যাড্রেসিং করতে কিন্তু বেসিক্যালি আমাকে রেজিস্টার আমাকে হেল্প করে। ওকে? তো ফেসিলিটেটিং অ্যাড্রেসিং বা মেমোরি অ্যাড্রেসের মেমোরি অ্যাড্রেসটাকে তোমার স্টোর করার জন্য বেসিক্যালি আমাদের রেজিস্টার ব্যবহার করা হয়। ঠিক আছে? তাহলে একটা সিপিইউ সে কেমন করে ইনস্ট্রাকশন গুলোকে এক্সিকিউট করবে বা ডেটাগুলোকে সে কেমন করে ম্যানেজ করবে, তো সেটাও কিন্তু রেজিস্টার বলে দেয়। সেটা কিন্তু তোমার রেজিস্টার কিন্তু রেজিস্টারের হেল্প নিয়ে সে কিন্তু এগুলোকে মেইনটেইন করতে পারে বা অপারেট করতে পারে। তাহলে এই চারটে কিন্তু আমরা জানবো অ্যাজ আ রোল অফ দ্য রেজিস্টার। ওকে? অ্যাজ দ্য রোল অফ দ্য রেজিস্টার। এবার আমরা চলে আসবো টাইপস অফ রেজিস্টার। আমাদের সিপিইউর কি, কি টাইপের মানে আমি কিন্তু এখন জেনারেল সিপিইউর কথা বলছি। আমি কিন্তু কোনো পার্টিকুলার কোনো সিপিইউর কথা বলছি না। কারণ পার্টিকুলার সিপিইউর কথা বললে কিন্তু আমরা স্পেসিফিক্যালি মেনশন করব কি, কি রেজিস্টার আছে। যেমন ধরুন 8086 তার তোমার কিছু রেজিস্টার থাকবে। 8085 একটা মাইক্রো প্রসেসর তার কিছু তোমার সেট অফ রেজিস্টার থাকবে। আমরা কিন্তু কোনো স্পেসিফিক কোনো মাইক্রো প্রসেসরের রেসপেক্টে কিন্তু আমি কথা বলছি না। আমি জাস্ট বলছি রেজিস্টারের কনসেপ্ট। তো এখন আমরা দেখব টাইপস অফ রেজিস্টার। কি, কি টাইপের রেজিস্টার আছে আমাদের কম্পিউটার অর্গানাইজেশনে। ওকে? টাইপস অফ রেজিস্টার অ্যান্ড দেয়ার পারপাস। আর কোন, কোন পারপাসে আমার রেজিস্টারগুলো ইউজ করা হয় সেই পারপাস গুলো আমরা জানার চেষ্টা করব। ওকে? তো টাইপস অফ রেজিস্টারের মধ্যে দেয়ার আর সেভারাল টাইপস অফ রেজিস্টার অ্যাভেলেবল। সিপিইউর সেভারাল টাইপের রেজিস্টার কিন্তু অ্যাভেলেবল ডিফারেন্ট পারপাসের জন্য। তার মধ্যে ১ম যে রেজিস্টারটা তার নাম হচ্ছে অ্যাকুমুলেটর। এই নামটা ভালো করে জেনে রাখো। এটা কিন্তু আমাদের অনেক জায়গাতে কাজে লাগবে। এই অ্যাকুমুলেটর রেজিস্টারের কথাটা। অ্যাকুমুলেটর। ১ম টা আমার নামটা হচ্ছে অ্যাকুমুলেটর। তাহলে কাজটা বলি ফার্স্ট এ আমরা হোয়াট ইস অ্যাকুমুলেটর? না এই অ্যাকুমুলেটর যাকে আমরা অনেক সময় ক্যাপিটাল এ দিয়ে ডিনোট করি। এটা অনেক সময় বলা হয় এ। এ মানে হচ্ছে অ্যাকুমুলেটর। এর সাইজটা হতে পারে, এর সাইজ তোমার ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু হতে পারে আইদার 8 বিট অথবা 16 বিট। তুমি যে মাইক্রো প্রসেসর ব্যবহার করবে তার উপরে কিন্তু এর সাইজ কিন্তু ডিফার করবে। যদি তুমি 8085 মাইক্রো প্রসেসর ব্যবহার করো, তখন তার অ্যাকুমুলেটরের সাইজটা হবে 8 বিট, তখন তার এর সাইজটা হবে 8 বিট। আর যদি তুমি 8086 মাইক্রো প্রসেসর ব্যবহার করো, তখন তার কিন্তু অ্যাকুমুলেটরের সাইজটা হবে কিন্তু 16 বিট। ওকে? আমি তার জন্য লিখলাম 8 বিট অথবা 16 বিটের হতে পারে। আর আমরা এই অ্যাকুমুলেটরকে কিন্তু সবথেকে ফ্রিকোয়েন্টলি ইউজ করে সিপিইউ। তার জন্য একে বলা হয়, এক কথায় বলা হয় এটাকে যে ফ্রিকোয়েন্টলি ইউজড রেজিস্টার। ওকে? ফ্রিকোয়েন্টলি ইউজড রেজিস্টার। আমি কি করতে পারি এর মধ্যে? না আমরা কোনো ডেটাকে স্টোর করতে পারি। তাহলে এর পারপাসটা হচ্ছে স্টোরিং ডেটা। কোন ডেটাকে কিন্তু স্টোর করে রাখতে পারে। এবার আমি যে ডেটাকে তোমার স্টোর করে রাখবো তার সাইজটা কত হবে? না আইদার 8 বিট হবে কিংবা 16 বিট হবে। তার বেশি তো আমার থাকতে পারবে না। আমার একটা 8 বিটের রেজিস্টার আছে ধরে নাও। আমি তার মধ্যে কি 16 বিট নাম্বারকে রাখতে পারবো? নিশ্চয়ই না। তাহলে আমাকে 8 বিট রেজিস্টারের মধ্যে কিন্তু আমাকে 8 টা বিটকেই রাখতে হবে। আমাকে 8 বিট কোনো ডেটাকেই রাখতে হবে। আমি তার বেশি রাখতে পারবো না। কম রাখতে পারি কিন্তু বেশি রাখতে পারবো না। ওকে? তাহলে আমরা যে রেজিস্টারটাকে আমরা ফ্রিকোয়েন্টলি সিপিইউ ব্যবহার করে তাকে বলা হয় অ্যাকুমুলেটর। তার সাইজটা হতে পারে 8 বিট বা 16 বিট। আর আমরা কোনো ডেটাকে স্টোর করার পারপাসে আমরা কিন্তু ব্যবহার করি এ রেজিস্টার বা অ্যাকুমুলেটর। ওকে? এটা হচ্ছে বেসিক কনসেপ্ট অফ দ্য অ্যাকুমুলেটর। সেকেন্ড আমরা যে রেজিস্টারের কথাতে আমরা আসবো, আরেকটা টাইপের কথা কনসেপ্টে আসবো যার নাম হচ্ছে মেমোরি অ্যাড্রেস রেজিস্টার। যাকে আমরা এমএআর বলি। ওকে? মেমোরি অ্যাড্রেস রেজিস্টার। এই কনসেপ্টটা আমরা আবার জানবো। যে আমরা আগে দেখেছি যে সিপিইউ মেমোরিতে কিছু অ্যাক্সেস করতে যাওয়ার আগে যে অ্যাড্রেস থেকে সে অ্যাক্সেস করবে সেই অ্যাড্রেসটাকে তোমার কিন্তু স্টোর করে রাখে কে? না মেমোরি অ্যাড্রেস রেজিস্টার। ওকে? তাহলে এর প্রথম কাজটা হচ্ছে যে ইট হোল্ডস দ্য
ইট হোল্ডস দ্য, মানে এটা স্টোর করে রাখে, কি স্টোর করে রাখে না অ্যাড্রেস অফ দ্য লোকেশন, অ্যাড্রেস অফ দ্য লোকেশন, কার লোকেশন না মেমোরির লোকেশন, যেখান থেকে আমার ডেটাগুলোকে অ্যাক্সেস করবে সিপিইউ। ওকে, অ্যাড্রেস অফ দ্য লোকেশন টু বি অ্যাক্সেসড ফ্রম, টু বি অ্যাক্সেসড ফ্রম মেমোরি। মেমোরি থেকে, মেমোরির যে অ্যাড্রেস থেকে ডেটাগুলোকে অ্যাক্সেস করবে সিপিইউ, সেই অ্যাড্রেসটাকে বেসিক্যালি হোল্ড করে রাখে কে মেমোরি অ্যাড্রেস রেজিস্টার। ওকে, তা আমি দেখালাম, তার কাজটা আমি কিন্তু দেখালাম, এটাকে বলা হয় মেমোরি অ্যাড্রেস রেজিস্টার। আর একটা রেজিস্টার আছে যার, আমি এটাকে এক কথা তোমার বলতে পারি এমএআর, শর্ট ফর্মে এটাকে বলা যায় এমএআর। আর একটা তোমার রেজিস্টার আছে যার নাম হচ্ছে মেমোরি ডেটা রেজিস্টার। ওকে, যাকে আবার এক কথায় বলা হয় এমডিআর, এটাকে বলা হয় মেমোরি ডেটা রেজিস্টার, যার এক ফুল ফর্মটা হচ্ছে যার শর্ট ফর্মটা হচ্ছে এমডিআর বা মেমোরি ডেটা রেজিস্টার। এর কাজটা কিন্তু অনেকটা, ও যেমন অ্যাড্রেসকে স্টোর করে রাখে, এ কিন্তু আবার কোনো ডেটাকে কিন্তু স্টোর করে রাখে। ঠিক আছে, সাপোজ ধরে নাও এমডিআর এর পারপাসটা একটু বলি। ধরে নাও এখানে সিপিইউ আছে, এটা ধরে নাও সিপিইউ, ধরে নাও এটা হচ্ছে এমএআর, আর এটা ধরে নাও এমডিআর। ওকে, এটা হচ্ছে এমডিআর আর এটা হচ্ছে এমএআর। ওকে, আমার এখানে ধরে নাও মেমোরি আছে, মানে যাকে আমরা র্যাম বলি। এখানে ধরে নাও আমার মেমোরি আছে বা র্যাম আছে। এই র্যাম আমার ডিফারেন্ট সেলে ডিভাইড করা, ডিফারেন্ট ডিফারেন্ট লোকেশন আছে র্যামের, এটাকে র্যামের লোকেশন বলা হয়। আর প্রত্যেকটা লোকেশনে কিন্তু একটা করে অ্যাড্রেস আছে। ওকে, এটাকে মেমোরি অ্যাড্রেস বলা হয়। 2001, 2002, 2003 আর হচ্ছে 2004। আমি এখন তোমার 5টা লোকেশনে ভাঙলাম র্যামটাকে। ওকে, 5টা লোকেশনে আমি এখন ভেঙেছি র্যামটাকে। কোনো সমস্যা নেই। আমি যতগুলো খুশি লোকেশন রাখতে পারি, সেটা ডিপেন্ড করবে আমার মেমোরি সাইজটার উপরে। এবার সিপিইউ, আমি ধরলাম যে এখানে তোমার 05 আছে, এখানে তোমার ধরুন 06 আছে ডেটা, এখানে তোমার 07 আছে, এখানে তোমার 08 আছে, এখানে তোমার ধরুন 09 আছে। সাপোজ ধরে নাও এমএআর এর মধ্যে তোমার 2003 আছে, 2003 আছে। তাহলে সিপিইউ এখন অ্যাক্সেস করবে মেমোরি থেকে কোনো একটা লোকেশন থেকে কোনো ডেটাকে সে অ্যাক্সেস করবে, মানে রিড করবে। তাহলে সিপিইউ ফার্স্টে কোথায় আসবে? এমএআর এ আসবে। এমএআর থেকে তোমার সে কি জানতে পারলো না সে জানতে পারলো যে আমাকে এখন 2003 তে যেতে হবে মেমোরির, গিয়ে সেখান থেকে ডেটাকে আমাকে রিড করে নিয়ে আসতে হবে। তখন মেমোরি কিন্তু, তখন সিপিইউ কি করলো 2003 অ্যাড্রেসটাকে নিয়ে কিন্তু ডিরেক্ট তোমার চলে আসলো র্যামের 2003 অ্যাড্রেস লোকেশনে। কি পাচ্ছে সেখান থেকে, তোমার কি পাচ্ছে? 8 পাচ্ছে। এই 8টাকে সে এবার এখান থেকে ফেচ করলো, মানে তুলে নিয়ে আসলো। তুলে নিয়ে এসে স্টোর করলো কার মধ্যে না স্টোর করলো মেমোরি ডেটা রেজিস্টারের মধ্যে। অর্থাৎ তাহলে কি বুঝতে পারলাম না সিপিইউ যে মেমোরিটাকে অ্যাক্সেস করছে বা যে পার্টিকুলার লোকেশনটাকে সে অ্যাক্সেস করছে, তার মধ্যে তোমার যে ডেটাগুলো আছে তাকে নিয়ে এসে স্টোর করছে কার মধ্যে না এমডিআর এর মধ্যে। এবার যদি তার দরকার লাগে ওই 08কে, তখন সে কিন্তু পরে এমডিআর থেকে কিন্তু সে 08টাকে সে অ্যাক্সেস করে নেবে। কারণ এই এমএআর এমডিআর সবকিছু তোমার সিপিইউ রেজিস্টার। ওকে, অতএব সে কিন্তু এমডিআর থেকে সে কিন্তু 08টাকে পরে যখন তার দরকার, তখন সে কিন্তু এখান থেকে ওটাকে অ্যাক্সেস করে নেবে। অতএব আমরা বুঝতে পারলাম যে এমডিআর বেসিক্যালি তোমার কন্টেন্ট করে কিছু ডেটাকে। তাহলে আমি বলতে পারি যে ইট কন্টেন্স ডেটা, ইট কন্টেন্স ডেটা টু বি রিটেন, টু বি রিটেন ইনটু or to be read out from the addressed location, from the addressed location। তাহলে আমি এখানে একটা পারপাস তোমাকে দেখালাম যে রিড যখন করছে সিপিইউ মেমোরি থেকে, তখন সেই রিড আউট ডেটাটাকে নিয়ে কিন্তু তোমার এমডিআর এর মধ্যে স্টোর করছে। আমি আরেকটা সিনারিও দেখাবো যে এই এমডিআর এর আরেকটা পারপাস তোমাকে আমি দেখাবো। ধরে নেওয়া যাক এটা আমার ধরে নাও সিপিইউ, এখানে ধরে নাও এমএআর আছে, আর তুমি এখানে ধরো তোমার এখানে এমডিআর আছে। আমি কিন্তু আরেকটা পারপাস বলছি এমডিআর এর। আর এখানে তোমার ধরে নাও মেমোরি আছে। মেমোরি আমার ডিফারেন্ট লোকেশনে ডিভাইড করলাম। আমার প্রতিটা লোকেশনের অ্যাড্রেস আছে 2000, 2001, 2002, 2003 আর 2004। এবার সিপিইউ ধরে নাও কিছু ডেটাকে হয়তো
কোনো একটা ডেটাকে হয়তো সে তোমার রাইট করবে মেমোরিতে, এটা আমার মেমোরি, সে রাইট করবে মানে স্টোর করবে মেমোরিতে। তাহলে সিপিইউ যাকে স্টোর করবে, যে ডেটাকে স্টোর করবে, সে ডেটা কিন্তু আমার কোথায় আছে না এমডিআর এর মধ্যে আছে। তুমি ভাবো এমডিআর এর মধ্যে তোমার 05 আছে আগে থেকে, কারণ সিপিইউ কিন্তু 05টাকে সে কিন্তু রাইট করবে মেমোরিতে, মানে স্টোর করবে। আর এমআর এর মধ্যে তোমার কিন্তু একটা অ্যাড্রেস আছে, যে অ্যাড্রেসে কিন্তু সিপিইউ ওই 05টাকে স্টোর করবে। আমি ধরলাম যে 2002 আছে এমআর এর মধ্যে, তাহলে সিপিইউ প্রথমে গেল এমআর এর কাছে, গিয়ে দেখলো যে 2002, সে বুঝতে পারলো যে তার মানে আমাকে 2002 তে গিয়ে আমাকে রাইট করতে হবে। তাকে রাইট করবে না, তখন সিপিইউ তোমার আসলো 05 এর কাছে, এমডিআর এর কাছে। তাহলে এমডিআর থেকে সে 05টাকে ফেচ করলো, আর 2002 থেকে তোমার মেমোরি অ্যাড্রেস থেকে কিন্তু তোমার ফেচ করলো 2002টাকে। এবার এই 2002 তে তোমার কিন্তু ডিরেক্টসে চলে গেল সিপিইউ, গিয়ে 2002 তে গিয়ে এমডিআর এর মধ্যে তোমার যে কন্টেন্টটা ছিল, সেই কন্টেন্টটাকে গিয়ে তোমার ওখানে রাইট করে দিল বা স্টোর করে দিল। তো তার জন্য আমি এখানে থেকে দুটো পারপাস লিখেছিলাম এমডিআর এর, যে ইট কন্টেন্স ডেটা টু বি রিটেন ইনটু, যে ডেটা সে কিন্তু রাইট করবে কোথায় না মেমোরিতে, আর অর টু বি রিড আউট, হয়তো তোমার রিড করে তোমার তখন নিয়ে আসলো কার মধ্যে এমডিআর এর মধ্যে, তারপর সিপিইউ তাকে অ্যাক্সেস করছে। আর এখানে তোমার সিপিইউ স্টোর করেছে 05টাকে এমডিআর এর মধ্যে, আর যে সেই 05টাকে নিয়ে গিয়ে কিন্তু তোমার মেমোরিতে গিয়ে সে কিন্তু স্টোর করছে। তাহলে একটা তোমার হচ্ছে, এটাকে তোমার বলা হয় রাইটিং বা রাইট প্রসিডিওর বা রাইট, আর আগে যেটা তোমার করলাম সেটাকে তোমার বলা হয় রিড। তাহলে রিড পারপাসও তোমার ব্যবহার করা হয় আমার এমডিআর, আর রাইটিং পারপাসে কিন্তু ব্যবহার করা হয় এমডিআর। এটাকে বলা হয় মেমোরি ডেটা রেজিস্টার। ওকে, তাহলে আমরা তিন রকম টাইপের রেজিস্টারের কথা বললাম, একটা হচ্ছে অ্যাকুমুলেটর, নাম্বার 2 হচ্ছে মেমোরি অ্যাড্রেস রেজিস্টার, নাম্বার 3 হচ্ছে মেমোরি ডেটা রেজিস্টার। তাদের পারপাস গুলো কিন্তু বেসিক্যালি আমরা এখানে দেখলাম। ওকে, তাহলে আমরা এই তিনটে টাইপ সবাই বুঝতে পেরেছি? এতদূর পর্যন্ত সবাই বুঝতে পেরেছি? একটু রিপ্লাই করো, এতদূর পর্যন্ত সবাই বুঝতে পেরেছি? ওকে, ভেরি গুড। এবার আমরা যে টাইপে আসবো তার নাম হচ্ছে জেনারেল পারপাস রেজিস্টার। নাম্বার 4 যে টাইপটা আমরা দেখব, সেই টাইপটা হচ্ছে জেনারেল পারপাস রেজিস্টার। এটা কোনো সময় বলা হয় জিপিআর। ওকে, জেনারেল পারপাস রেজিস্টার। আমি বারবার বলছি, আমি কিন্তু পার্টিকুলার কোনো মাইক্রো প্রসেসরের রেসপেক্টে আমি কিন্তু রেজিস্টারের কথাটা আমি কিন্তু ডিসকাস করছি না। আমরা কিন্তু ইন জেনারেল কিন্তু আমরা রেজিস্টারের কথা আমরা ডিসকাশন করছি, দ্যাট ইজ সিপিইউ রেজিস্টার। ওকে, তো ডিফারেন্ট মাইক্রো প্রসেসর যখন ভ্যারি করবে তখন কিন্তু নাম্বার অফ রেজিস্টার কিন্তু ভ্যারি করে। ওকে, আর নামগুলো কিন্তু ভ্যারি করে। তাহলে আমরা এখন করবো জেনারেল পারপাস রেজিস্টার, বা যাকে এক কথায় বলা হয় জিপিআর। জিপিআর। ওকে, তো এই জিপিআর এর মধ্যে, এই জিপিআর এর মধ্যে আমি দুটো টাইপকে রাখতে পারি। একটা হচ্ছে অ্যাড্রেস রেজিস্টার, যদি আমি এটা অলরেডি তোমার ডিসকাস করে আসলাম, অ্যাড্রেস রেজিস্টার বা মেমোরি অ্যাড্রেস রেজিস্টার, বা তুমি এটাকে অ্যাড্রেস রেজিস্টারও বলতে পারো, যাকে অনেক সময় আবার বলা হয় এআর, যার মধ্যে অ্যাড্রেস স্টোর থাকে। আর এর মধ্যে তোমার আরেকটা বলা হয় তোমার ডেটা রেজিস্টার, যার মধ্যে তোমার ডেটাগুলো স্টোর থাকে। দেখো আমরা এক কথায় বলতে পারি ডিআর। ডিআর। ওকে, এছাড়াও আমাদের কিছু তোমার রেজিস্টার থাকে, কোনো টেম্পোরারি কোনো ডেটাকে স্টোর করার জন্য ব্যবহার করা হয় জিপিআর বা জেনারেল পারপাস রেজিস্টার। যেমন তাদের তোমার নামগুলো হচ্ছে R0 থেকে তুমি নামটা স্টার্ট করতে পারো, R0, R1, R2 থেকে আপ টু R অফ n-1। ওকে, কেন n-1 বললাম না, যদি তোমার 5টা রেজিস্টার থাকে তখন তুমি নাম্বারগুলো কিভাবে দেবে? আর তুমি দেখো শুরু করছো কি থেকে, তা R0 থেকে, তাহলে R0, R1, R2, R3 আর হচ্ছে R4। তাহলে এনটা তোমার হচ্ছে নাম্বার, এনটা হচ্ছে নাম্বার অফ রেজিস্টার মানে 5। ওকে, যদি 5 হয় এনটা, তাহলে দেখো তোমার, তার মানে দেখো আমার 5টা রেজিস্টার কি কি হবে, R0, R1, R2, R3, R4। যদি কোনো মাইক্রো প্রসেসর তোমার 10টা রেজিস্টার থাকে, জিপিআর থাকে, তখন দেখো R0 থেকে তোমার তোমার স্টার্ট হবে আপ টু তোমার R অফ 9 পর্যন্ত। তাহলে এই যে তোমার জিপিআর গুলো, তার বেসিক পারপাসটা হচ্ছে যে টু স্টোর, টু স্টোর টেম্পোরারি, টেম্পোরারি ডেটা, to store temporary data, okay, during execution of a instruction, okay, বা during the ongoing operation, যে অপারেশনটা আমার অনগোয়িং চলছে তার জন্য কিন্তু আমরা সিপিইউ টেম্পোরারি কিছু ডেটাকে তোমার কিন্তু স্টোর করে রেজিস্টারের মধ্যে ডিউরিং অনগোয়িং অপারেশন, ডিউরিং অনগোয়িং অপারেশন। ওকে, এবার এই রেজিস্টারগুলোর কন্টেন্ট ধরে নাও, হয়তো আমি R1 এর মধ্যে, R1 ধরে রাখা রেজিস্টার, তার মধ্যে ধরে নাও হয়তো 5 আছে,
R2 ধরে রাখা রেজিস্টার, তার মধ্যে তোমার ধরে নাও হয়তো 6 আছে। আমি একটু আগে দেখাচ্ছিলাম যে আমি যদি এখন চাই যে আমি R1 এর সঙ্গে R2 টাকে যোগ করব, আমি তখন একটা ইনস্ট্রাকশন লিখলাম, ধরে নাও add R1, R2। ওকে? তাহলে কি হবে? না R1 থেকে তোমার কনটেন্টটা কি আছে? ৫। তার সঙ্গে আমি যোগ করছি কার? না ৬ যোগ করছি দিয়ে কি পাচ্ছি? না 11 পাচ্ছি। সেই 11 টাকে আমি কিন্তু চাইলে আমি R1 এর মধ্যে আবার বাই ডিফল্ট স্টোর করে রাখতে পারি। তাহলে এটা হচ্ছে ইনস্ট্রাকশন। তাহলে এই ইনস্ট্রাকশন গুলো কিন্তু অনেক সময় তোমার এই আমার যে জিপিআর গুলো আছে তাকেও তারা কিন্তু ব্যবহার করে। ওকে? তাহলে এর কনটেন্ট গুলোকে অ্যাক্সেস করে আমার ইনস্ট্রাকশন গুলো অনেক সময় কাজ করে। এই ইনস্ট্রাকশন গুলো কার ইনস্ট্রাকশন? না সিপিইউ ইনস্ট্রাকশন। ওকে? এটাকে তোমার বলা হয় সিপিইউ ইনস্ট্রাকশন। তাহলে এটা হচ্ছে আমাদের বেসিক পারপাস অফ দ্য জেনারেল পারপাস রেজিস্টার। মানে সিপিইউ তার জেনারেল কোনো অপারেশন করার জন্য বা সে টেম্পোরারি তোমার ডেটাগুলোকে যার মধ্যে স্টোর করে রাখে তার নামই হচ্ছে জিপিআর। যেমন ধরো সিপিইউ হয়তো অ্যাডিশন করবে, মাল্টিপ্লিকেশন করবে, সাবট্রাকশন করবে বা ডিভিশন করবে, তখন তার জন্য কিন্তু টেম্পোরারি ডেটাগুলোকে তোমার স্টোর করে রাখে জিপিআর এর মধ্যে। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট অফ দ্য জিপিআর। ওকে? তো এবার আমরা চলে আসবো আরেকটা কনসেপ্টে, আরেকটা স্পেশাল টাইপের রেজিস্টারের কনসেপ্টে, যার নাম হচ্ছে প্রোগ্রাম কাউন্টার। খুব ভাইটাল একটা রেজিস্টার, প্রোগ্রাম কাউন্টার। এটা আমরা পরে আবার পড়বো 8086 মাইক্রোপ্রসেসর পড়তে গিয়ে। ওকে? তার নাম হচ্ছে, এর নামটা হচ্ছে প্রোগ্রাম কাউন্টার। প্রোগ্রাম কাউন্টারের কাজটা আমরা একটা ডায়াগ্রাম ড্র করে দেখাবো যে প্রোগ্রাম কাউন্টার কি কাজ করে। ধরে নেওয়া যাক আমার এখানে সিপিইউ আছে। আমার এখানে সিপিইউ আছে। আর আমার ধরে নাও এটা একটা প্রোগ্রাম। এটা ধরে নাও একটা প্রোগ্রাম। তাহলে প্রোগ্রাম মানেই তো আমার সেট অফ ইনস্ট্রাকশন। তাহলে এই প্রোগ্রামটার মধ্যে আমার ধরে নাও সেট অফ ইনস্ট্রাকশন আছে, মানে অনেকগুলো ইনস্ট্রাকশন আছে। অনেকগুলো ধরনের ইনস্ট্রাকশন আছে। তুমি বলো এটাকে ইনস্ট্রাকশন 1, এটা ইনস্ট্রাকশন 2, 3, 4, 5, 6, তোমার 6টা ইনস্ট্রাকশন আছে। আর এই পুরো প্রোগ্রামটাই কিন্তু আমার মেমোরিতে স্টোর করা আছে। কারণ একটা প্রোগ্রাম যদি তোমার মেমোরিতে স্টোর না থাকে তাহলে কিন্তু সিপিইউ কিন্তু এটাকে অ্যাক্সেস করতে পারবে না। কারণ সিপিইউ কিন্তু মেমোরি অ্যাক্সেস করতে পারে, সিপিইউ কিন্তু হার্ড ডিস্ক কোনোভাবে অ্যাক্সেস করতে পারে না। তাহলে সিপিইউ এখন এই মেমোরি থেকে কিন্তু ডেটাগুলোকে সে অ্যাক্সেস করবে। ওকে? তাহলে একটা প্রোগ্রাম, তার মধ্যে তোমার কিছু ইনস্ট্রাকশন আছে। আর এই পুরো প্রোগ্রামটা আমার মেমোরিতে স্টোর করা আছে। এবার সিপিইউ এখন এই ইনস্ট্রাকশন গুলোকে সিপিইউ এক্সিকিউট করবে। আমি ধরলাম যে এই প্রত্যেকটা ইনস্ট্রাকশন মেমোরি তোমার ধরো এইভাবে তোমার অ্যাড্রেসে স্টোর করা আছে। আমি অ্যাড্রেসগুলোকে পাশাপাশি লিখি যে কোন অ্যাড্রেসে আমার কোন ইনস্ট্রাকশন স্টোর করা আছে। আমি পাশাপাশি তোমার অ্যাড্রেসগুলোকেও লিখছি। সাপোজ ধরো এটা তোমার 2001, 2002, 2003 আর 2004। তারপর এটা 2005 আর 2006। তাহলে আমার 6টা আ ইনস্ট্রাকশন আছে আমার এই প্রোগ্রামটার মধ্যে। দেখো আমি তোমার 6টা মেমোরি অ্যাড্রেসের মধ্যে কিন্তু স্টোর হয়ে গেছে। এবার সিপিইউ এখন এই প্রোগ্রামটাকে এক্সিকিউশন করবে ওয়ান বাই ওয়ান। ইনস্ট্রাকশন 1 কে ফার্স্ট এক্সিকিউট করবে, তারপর ইনস্ট্রাকশন 2, তারপর ইনস্ট্রাকশন 3, তারপর ইনস্ট্রাকশন 4 এক্সিকিউট করবে। তো সিপিইউ ইনস্ট্রাকশন গুলোকে এক্সিকিউট করবার আগে আমার এখানে একটা রেজিস্টার রয়েছে যার নাম হচ্ছে প্রোগ্রাম কাউন্টার। ওকে? প্রোগ্রাম কাউন্টার আমি মানে মেইনলি আমরা দেখব কি না পিসির পারপাসটা কি অ্যাকচুয়ালি। যাকে প্রোগ্রাম কাউন্টার বলা হয় তাকে তোমার পিসিও বলা হয়। তাহলে সিপিইউ কে এখন কন্ট্রোল ইউনিট বলল যে সিপিইউ তুমি একটা কাজ করো, তুমি ডিরেক্ট মেমোরিতে যাও। মেমোরিতে তুমি 2001 এ গিয়ে তুমি প্রথম ইনস্ট্রাকশনটাকে তুমি পাবে। সে কিন্তু সিইউর কথা শুনে সে কিন্তু প্রথমে 2001 অ্যাড্রেসে সে কিন্তু গেল। গিয়ে তোমার সেখানে যে ইনস্ট্রাকশন 1 টা আছে সেই ইনস্ট্রাকশন 1 টাকে সে ফেচ করে নিয়ে এক্সিকিউশন করছে। সেই সময় প্রোগ্রাম কাউন্টার নেক্সট যে ইনস্ট্রাকশনটা অর্থাৎ ইনস্ট্রাকশন 2, তার অ্যাড্রেস কোনটা না 2002, তাকে হোল্ড করে বসে আছে হচ্ছে প্রোগ্রাম কাউন্টার। তাহলে সিপিইউ যখন ইনস্ট্রাকশন 1 কে যখন এক্সিকিউট করছে সেই সময় প্রোগ্রাম কাউন্টার নেক্সট যে ইনস্ট্রাকশনটা অর্থাৎ নেক্সট ইনস্ট্রাকশনটা হচ্ছে ইনস্ট্রাকশন 2, তার অ্যাড্রেসটাকে হোল্ড করে সে বসে আছে। তাহলে সিপিইউর ইনস্ট্রাকশন 1 টা এক্সিকিউশন হয়ে যাবার পর সে কিন্তু ডিরেক্ট আসবে পিসির কাছে, প্রোগ্রাম কাউন্টারের কাছে গিয়ে বলবে যে প্রোগ্রাম কাউন্টার আমাকে বলো যে আমি এর পরে কোন ইনস্ট্রাকশনটাকে এক্সিকিউট করব। তখন পিসি বলছে যে তুমি এখন 2002 তে যাও, গিয়ে তুমি নেক্সট ইনস্ট্রাকশনটাকে তুমি এক্সিকিউট করো। তাহলে সিপিইউ কিন্তু এখন এই পিসির কথা শুনে সে কিন্তু আবার চলে আসলো 2002 তে গিয়ে সেই ইনস্ট্রাকশন 2 টাকে নিয়ে সে এক্সিকিউশন করছে। যেই তোমার সিপিইউ 2002 এর মধ্যে তোমার ইনস্ট্রাকশন 2 টাকে নিয়ে এক্সিকিউট করছে, সেই সময় কিন্তু পিসি আবার ইনস্ট্রাকশন যে 3 টা তার যে অ্যাড্রেসে 2003, তা কিন্তু সে আবার হোল্ড করে বসে আছে। যাতে করে সিপিইউ পরের বার এসে জানতে পারে যে আমাকে এরপর কোন ইনস্ট্রাকশন থেকে আমার এক্সিকিউশনটা শুরু করতে হবে। তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারলাম?
আমরা বুঝতে পারলাম যে প্রোগ্রাম কাউন্টার অ্যাকচুয়ালি একটা রেজিস্টার, যার মধ্যে বা যে স্টোর করে রাখে, যে একটা অ্যাড্রেসকে স্টোর করে রাখে। কোন অ্যাড্রেসটা? না নেক্সট ইনস্ট্রাকশনের অ্যাড্রেসটা। যে নেক্সট ইনস্ট্রাকশনটাকে তোমার সিপিইউ এরপরে এক্সিকিউট করতে যাবে। তো তার জন্য আমরা বলতে পারি যে পিসি হচ্ছে একটা রেজিস্টার, বা প্রোগ্রাম করা তোমার হচ্ছে একটা রেজিস্টার, আর ইট হোল্ডস দ্য অ্যাড্রেস অফ দ্য next instruction which is going to be executed বলতে পারি আমরা, which is going to be executed। তাহলে প্রত্যেকটা সময় কিন্তু আমার প্রোগ্রাম কাউন্টার কিন্তু আপডেট থাকছে, যাতে করে সিপিইউ কে ওয়েট করতে না হয়, যাতে করে সিপিইউ প্রত্যেকটা বার সে জানতে পারে যে আমাকে এরপরে কোন অ্যাড্রেস থেকে আমাকে ইনস্ট্রাকশনটাকে এক্সিকিউট করতে হবে। ওকে, তো তার জন্য বললাম যে প্রোগ্রাম কাউন্টার বেসিক্যালি একটা রেজিস্টার, একটা স্পেশাল পারপাস রেজিস্টার। কারণ প্রোগ্রাম কাউন্টার না হলে কিন্তু সিপিইউ কোনো ইনস্ট্রাকশনকে এক্সিকিউট করতে পারতো না, যদি পিসি না থাকতো আমাদের সিস্টেমে। তো তার জন্য সমস্ত সিস্টেমে কিন্তু বা সমস্ত মাইক্রো প্রসেসরে আমার কিন্তু প্রোগ্রাম কাউন্টার কিন্তু থাকবেই। সে যত ভালোই মাইক্রো প্রসেসর হোক না কেন, যত আপডেটেড মাইক্রো প্রসেসর হোক না কেন, আমার কিন্তু প্রোগ্রাম কাউন্টার কিন্তু তোমার থাকবেই, মাস্ট। তো তার জন্য বললাম যে ইট হোল্ডস দ্য অ্যাড্রেস অফ দ্য নেক্সট ইনস্ট্রাকশন। আমরা তো দেখে বুঝতে পারছি যে সিপি যখন ইনস্ট্রাকশন 1 কে যখন এক্সিকিউট করছে, তখন কিন্তু পিসি কিন্তু তখন তোমার অলরেডি তোমার ইনস্ট্রাকশন 2 এর অ্যাড্রেসটা কিন্তু সে হোল্ড করে বসে আছে। তাহলে ইট হোল্ডস দ্য অ্যাড্রেস অফ দ্য নেক্সট ইনস্ট্রাকশন হুইচ ইজ গোইং টু বি এক্সিকিউটেড, যেটা এরপরে হয়তো এক্সিকিউট হতে যাবে, তার অ্যাড্রেসটা কিন্তু বেসিক্যালি সে হোল্ড করে বসে আছে। ওকে, এবার এই পিসি সাইজ কি হতে পারে? না পিসি সাইজটা কিন্তু হতে পারে তোমার 16 বিট। মানে আমি 16 বিট কোনো অ্যাড্রেসকে স্টোর করে রাখতে পারবো পিসির মধ্যে। তাহলে পিসি কিন্তু বেসিক্যালি হোল্ড করে কোনো অ্যাড্রেসকে হোল্ড করে। আর যে অ্যাড্রেসটা কিন্তু কার অ্যাড্রেস? না নেক্সট ইনস্ট্রাকশনের অ্যাড্রেস, যেটাকে সিপিইউ হয়তো এরপরে এক্সিকিউশন করতে যাবে। দ্যাট ইজ দ্য বেসিক পারপাস অফ দ্য পিসি বা প্রোগ্রাম কাউন্টার। ওকে, আমরা সবাই বুঝতে পারলাম পিসির পারপাসটা? সবাই বুঝতে পেরেছি হোয়াট ইজ দ্য পারপাস অফ পিসি? রিপ্লাই মি। বাকিরা একটু রিপ্লাই করো। ওকে, ভেরি গুড, বুঝতে পেরেছো, ভেরি গুড। এবার আমরা চলে আসবো আর একটা রেজিস্টারের কনসেপ্টে, তার নাম হচ্ছে ইনস্ট্রাকশন রেজিস্টার, যাকে আমরা শর্ট ফর্মে বলি আইআর, ইনস্ট্রাকশন রেজিস্টার। নামটা শুনেই বুঝতে পারছি ইনস্ট্রাকশন রেজিস্টার, তার মানে এর মধ্যে কোনো ইনস্ট্রাকশন থাকতে পারে, তাই না? যে রেজিস্টার কোনো ইনস্ট্রাকশনকে হোল্ড করে তাকেই বলা হয় ইনস্ট্রাকশন রেজিস্টার। তাহলে আইআর বেসিক্যালি কি হোল্ড করে? না এটা বেসিক্যালি হোল্ড দা ইনস্ট্রাকশন। আর ইনস্ট্রাকশন মানেই তো কোনো কমান্ড, তাই না? যে কমান্ড গুলো আমরা কম্পিউটারকে দিই, আর যার রেসপেক্টে কম্পিউটার আমার কোনো একটা পার্টিকুলার টাস্ককে পারফর্ম করে দেয়, দ্যাট ইজ কল ইনস্ট্রাকশন। কেমন দেখতে হয় ইনস্ট্রাকশন? না আমি বললাম যে অ্যাড বি একটা ইনস্ট্রাকশন, আমি বললাম যে মুভ এ কমা বি একটা ইনস্ট্রাকশন, আমি বললাম যে এমভিআই এ কমা 06 একটা ইনস্ট্রাকশন। সব কিন্তু অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাকশন। তাহলে এই ইনস্ট্রাকশন গুলোকে কিন্তু হোল্ড করে যে রেজিস্টার, তার নামই হচ্ছে ইনস্ট্রাকশন রেজিস্টার। ওকে, তাহলে এবার এর পারপাসটা আমরা দেখব। যে আমি একটু আগে তোমাকে দেখাচ্ছিলাম যে আমার মেমোরিতে একটা প্রোগ্রাম স্টোর আছে, বা ধরো না কিছু ইনস্ট্রাকশন আছে মেমোরিতে। তুমি ভাবো মেমোরিতে আমার ধরো 4টি ইনস্ট্রাকশন আছে। এটা ধরো নাও ইনস্ট্রাকশন 1, এটা ইনস্ট্রাকশন 2, এটা ইনস্ট্রাকশন 3, এটা তোমার ধরো নাও ইনস্ট্রাকশন 4। মেমোরির একটা মেমোরি লোকেশন থাকবে। আমি আবার মেমোরি যখনই লিখছি, আমি কিন্তু এখন মেমোরি লোকেশন কিন্তু আমি তোমার কিন্তু দেখাচ্ছি। ওকে, 2002 আর হচ্ছে 2003। আমার ধরো এখানে তোমার ধরো নাও আইআর আছে, এখানে ধরো আইআর আছে। আর এটা তুমি ভাবো এটা হচ্ছে সিপিইউ, তুমি ভাবো এটা হচ্ছে সিপিইউ। ওকে, তো আমি কিন্তু অত ডিটেলসে ঢুকছি না। সিপিইউ ধরে নাও মেমোরিতে গেছে, গিয়ে 2000 অ্যাড্রেস থেকে ধরে নাও সেই ইনস্ট্রাকশন 1টাকে সে এখন ফেচ করছে। ফেচ করা মানে তোমার হচ্ছে তুলে নিয়ে আসা। তাহলে এখন সিপিইউ মেমোরিতে গিয়ে ইনস্ট্রাকশন 1টাকে ফেচ করে নিয়ে এসে সে কার মধ্যে স্টোর করবে? না সে স্টোর করবে কিন্তু ইনস্ট্রাকশন রেজিস্টারের মধ্যে। অর্থাৎ ইনস্ট্রাকশন রেজিস্টারের মধ্যে কিন্তু এখন ইনস্ট্রাকশন 1 আছে।
তারপর সিপিইউ ইনস্ট্রাকশন 1টাকে আইআর থেকে সে কিন্তু অ্যাক্সেস করবে। এই আইআরটা কোথায় আছে? না এই আইআর তোমার কিন্তু রিসাইড করে কিন্তু সিপিইউর ভিতরে, আমি তোমাকে দেখিয়েছি বাইরে এখানে। এই আইআর কোথায় আছে? না সিপিইউর ভেতরে আছে। ওকে? তাহলে এখন এই ইনস্ট্রাকশন 1টাকে সিপিইউ কিন্তু আইআর থেকে অ্যাক্সেস করলো বা রিড করে তাকে এবার এক্সিকিউট করলো। দেন সে এক্সিকিউশন অপারেশন পারফর্ম করছে ইনস্ট্রাকশন 1 এর উপরে। ইনস্ট্রাকশন 1 যখন এক্সিকিউশন যখন হয়ে গেল, সিপিইউ কিন্তু আবার গেল পরের অ্যাড্রেসে। এই যে তোমার যে পরের অ্যাড্রেসে তোমার যে আসছে, তো তার জন্য আমাদের তোমার দরকার পড়ছে পিসি। তো পিসি সময় সবসময় কিন্তু নেক্সট ইনস্ট্রাকশন অ্যাড্রেসটাকে সে হোল্ড করে রেখে দিচ্ছে। তো সিপিইউ কিন্তু তোমাকে ডিরেক্ট আসছে না মেমোরির কাছে, সে কিন্তু তোমার ফার্স্ট আসছে পিসির কাছে। পিসির কাছ থেকে সে অ্যাড্রেসটাকে নিয়ে সে কিন্তু আসছে মেমোরিতে। এখানে কিন্তু আমার কিন্তু পিসিও আছে আবার। আমি এই পিসির কাছে কিন্তু এখানে দেখালাম না। আমি যেহেতু এখানে আইআর এর কনসেপ্ট তোমাকে দেখাচ্ছি। মানে আইআরটা কি কাজ করে আমি তোমাকে জাস্ট বলছি। ওকে? হ্যাঁ। বোঝাবো, বোঝাবো। আমার মেমোরিতে ধরে নাও কিছু ইনস্ট্রাকশন স্টোর করা আছে। এবার সিপিইউ কোনো একটা ইনস্ট্রাকশনকে ধরে নাও মেমোরি থেকে সে রিড করবে বা ফেচ করবে। ওকে? তাহলে সিপিইউ প্রথমে কোথায় গেল? না মেমোরিতে আসলো, 2000 অ্যাড্রেসে আসলো। যে ইনস্ট্রাকশন 1টাকে দেখতে পাচ্ছে সে, সেই ইনস্ট্রাকশন 1টাকে সে আবার ফেচ করলো। মানে রিড করলো। রিড করে নিয়ে কার মধ্যে রাখবে? তো এই ইনস্ট্রাকশনটাকে তোমার রিড করে নিয়ে তোমার সে যে রেজিস্টারের মধ্যে স্টোর করে তার নামই হচ্ছে ইনস্ট্রাকশন রেজিস্টার। ওকে? এবার এই ইনস্ট্রাকশন এসে তোমার কোথায় আছে? না সিপিইউর ভেতরে আছে। আমি তোমাকে বাইরে দেখিয়েছি যে বাইরে আছে, কিন্তু এ কিন্তু আছে কিন্তু সিপিইউর ভিতরে, ইনসাইড দ্য সিপিইউ। তারপরে কিন্তু ইনস্ট্রাকশন এসে থাকে তোমার কিন্তু সিপিইউ এই ইনস্ট্রাকশন 1টাকে সে এখন রিড করছে বা ফেচ করে সে কিন্তু এখন এক্সিকিউশন করছে। এটাই বললাম ইনস্ট্রাকশন রেজিস্টারের কাজ। ওকে? বোঝা গেছে? বোঝা গেছে? তো এবার চলে আসবো আমরা আরেকটা রেজিস্টারের কনসেপ্টে, আরেকটা ভাইটাল রেজিস্টারের কনসেপ্টে। আর তার আগে সাইজটা বলে রাখি। এর সাইজ তোমার বেসিক্যালি হতে পারে 16 বিটের হতে পারে ইনস্ট্রাকশন রেজিস্টার। ওকে? 16 বিটের হতে পারে ইনস্ট্রাকশন রেজিস্টার। নেক্সট তোমার যেটা দেখবো, যে রেজিস্টারের কনসেপ্ট দেখবো তার নাম হচ্ছে স্ট্যাক পয়েন্টার। ওকে? ভাইটাল একটা কনসেপ্ট। আমরা তোমার স্ট্যাক এখনো পড়িনি। স্ট্যাক আমরা পড়বো ডেটা স্ট্রাকচার পড়তে গিয়ে স্ট্যাকের কনসেপ্ট পড়বো। কারণ স্ট্যাক কিন্তু বেসিক্যালি একটা ডেটা স্ট্রাকচার বা একটা কন্টেনার। ওকে? যার যে কন্টেনারটা তোমার লাস্ট ইন ফার্স্ট আউট প্রিন্সিপাল ফলো করে। তাই না? তাকে আমরা স্ট্যাক বলি। ধরো না তোমার এটা ধরো একটা স্ট্যাক। যার একটা মুখ খোলা আর যার একটা মুখ বন্ধ। তাকে আমরা স্ট্যাক বলি। এই স্ট্যাকে কিন্তু আবার তোমার ডিফারেন্ট লোকেশন থাকে। এটাকে স্ট্যাক লোকেশন বলা হয়। ওকে? এটাকে তোমার স্ট্যাক লোকেশন বলা হয়। এই লোকেশন গুলো তোমার কিন্তু অ্যাড্রেস থাকে, আমি বললাম যেটা আবার 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5 বা ইন্ডেক্স বলতে পারি। ধরো নাও স্ট্যাকের মধ্যে আমার এখন ধরো নাও হয়তো এ স্টোর আছে, বি স্টোর আছে, সি স্টোর আছে। তাহলে এখন স্ট্যাকের টপে কোন এলিমেন্টটা আছে? না সি আছে, এটাকে টপ বলা হয়। তাই না? এটাকে টপ বলা হয়। স্ট্যাকের টপ বলা হয় এটাকে। যে টপে আমার কোন এলিমেন্ট আছে? না সি আছে। তাহলে এই যে তোমার স্ট্যাকের টপে যে এলিমেন্টটা আছে সি, আর এই সিটা কোন অ্যাড্রেসে আছে? না 2 অ্যাড্রেসে আছে বা 2 ইন্ডেক্সে আছে। তাহলে এই 2টাকে তোমার যে হোল্ড করতে পারে তার নামই হচ্ছে স্ট্যাক পয়েন্টার। তাহলে স্ট্যাক পয়েন্টারের কাজ কি? না স্ট্যাক পয়েন্টার তোমার কিন্তু বেসিক্যালি হোল্ড করে কোনো অ্যাড্রেসকে। স্ট্যাক পয়েন্টারের মধ্যে কি থাকে? না কোনো অ্যাড্রেস থাকে। কার অ্যাড্রেস থাকে? না আমার টপ অফ দ্য স্ট্যাকের অ্যাড্রেস থাকে। যে আমার স্ট্যাকের টপে এখন কে আছে তার অ্যাড্রেসটা কিন্তু বেসিক্যালি তোমার হোল্ড করছে স্ট্যাক পয়েন্টার। তাহলে আমরা এক কথায় বলতে পারি যে স্ট্যাক পয়েন্টার পয়েন্টস stack pointer points the point the না বলবো না point to the top of the stack. ওকে? point point to the top of the stack. এবার তুমি ধরে নাও যে তুমি এখন হয়তো ধরো আর একটা কোনো এলিমেন্টকে তুমি ইনসার্ট করেছো স্ট্যাকের মধ্যে। ধরো ডি কে তুমি হয়তো ইনসার্ট করেছো স্ট্যাকের মধ্যে। তুমি যখনই তুমি ডি কে ইনসার্ট করলে তোমার কিন্তু স্ট্যাক পয়েন্টে কিন্তু আর 2 কে হোল্ড করছে না, সে কিন্তু এখন তোমার কিন্তু হোল্ড করছে কিন্তু তোমার 3 কে। কারণ কি এখন স্ট্যাকের টপে তোমার কে এসছে? না ডি এসছে। তার কত অ্যাড্রেসটা 3। তখন কিন্তু স্ট্যাক পয়েন্টারে কিন্তু ভ্যালুটা হয়ে গেল তোমার 3। এটা কিন্তু ভ্যালু না, এটা কিন্তু কোনো অ্যাড্রেস বা ইন্ডেক্স বলতে পারো বা অ্যাড্রেস বলতে পারো। তাহলে এই স্ট্যাক পয়েন্টটা যদি তোমার না থাকতো তাহলেও কিন্তু আমার কোনো প্রোগ্রাম এক্সিকিউশন হতো না। কারণ সিপিইউ, স্ট্যাক পয়েন্টার, প্রোগ্রাম কাউন্টার যতগুলো রেজিস্টারের কথা বললাম প্রত্যেকটা রেজিস্টার কিন্তু আমার কোনো প্রোগ্রামকে এক্সিকিউশন করতে আমাদেরকে হেল্প করে। তাহলে এই স্ট্যাক পয়েন্টার বেসিক্যালি কোনো অ্যাড্রেসকে হোল্ড করে। আর এই যে অ্যাড্রেসটাকে হোল্ড করে
সেটা কার অ্যাড্রেস না স্ট্যাকের টপের অ্যাড্রেস, যে আমার স্ট্যাকে তোমার টপে কোন এলিমেন্টটা আছে তার অ্যাড্রেসটাকে হোল্ড করে। আর স্ট্যাক সবসময় লিফো প্রিন্সিপাল ফলো করে, মানে লাস্ট ইন ফার্স্ট আউট, মানে আমি যাকে লাস্টে ইন করব সেই এলিমেন্টটাই কিন্তু আমাকে ফার্স্ট আউট করতে হবে স্ট্যাক থেকে, তাই না? যেমন ধরুন তুমি ধরুন একটা কোনো হরলিক্স এর বোতলের মধ্যে তুমি বিস্কিট রেখেছো, তো যে বিস্কিটটা তুমি লাস্টে রেখেছো মানে টপে রেখেছো তাকেই তোমাকে কিন্তু ফার্স্ট তোমাকে পপ করতে হবে, তোমাকে ফার্স্ট থেকে বের করতে হবে বা ফেচ করতে হবে। তার জন্য বলা হয় লাস্ট ইন ফার্স্ট আউট। আমরা স্ট্যাক যখন পড়বো আমরা ডেটা স্ট্রাকচারে তখন কিন্তু স্ট্যাক সম্বন্ধে আমরা অনেক কিছু জানতে পারবো, কারণ স্ট্যাকে তোমার অনেক রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন হয়। যেমন তুমি বলতে পারো যে স্ট্যাক অফ টাওয়ালস, হ্যাঁ, স্ট্যাক অফ ডিশেস, ওকে, সব কিন্তু তোমার স্ট্যাক, মানে লাস্ট ইন ফার্স্ট আউট, মানে যে ডিশটা আমার সবার উপরে আছে, টপে আছে, তাকে কিন্তু ফার্স্ট আমাকে তুলতে হয়, তাই না? তারপরে আস্তে আস্তে তোমার কিন্তু নিচের দিকে আমরা আসি, মানে লাস্ট ইন ফার্স্ট আউট, যে লাস্টে ইন হয় তাকে কিন্তু আমাকে ফার্স্টে আউট করতে হয়। তো স্ট্যাকার কিন্তু অ্যাপ্লিকেশন কিন্তু আমার ডে বাই ডে লাইফে কিন্তু আমরা অনেক দেখি, আমরা অনেক দেখেছি স্ট্যাকের এক্সাম্পল বা স্ট্যাকের রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন। ওকে, তো স্ট্যাক পয়েন্টার, প্রোগ্রাম কাউন্টার বা আমি আদার্স যে রেজিস্টার গুলো কথা বললাম সেই সমস্ত রেজিস্টার গুলো না হলে কিন্তু কোনো প্রোগ্রাম এক্সিকিউশন হতে পারতো না। অতএব স্ট্যাক পয়েন্টার কিন্তু আমাদের খুবই দরকার। ওকে, বা ইম্পর্টেন্ট একটা রেজিস্টার। তার জন্য এটা অনেক সময় বলা হয় স্পেশাল পারপাস রেজিস্টার। প্রোগ্রাম কাউন্টার আর স্ট্যাক পয়েন্টারকে অনেক সময় বলা হয় স্পেশাল পারপাস রেজিস্টার। কারণ এগুলো তোমার কিন্তু সিপিইউ কিন্তু তার এক্সিকিউশন পারপাসে ব্যবহার করে, যেটা কিন্তু একটা স্পেশাল পারপাস। তার জন্য এটা বলা হয় স্পেশাল পারপাস রেজিস্টার। ওকে, তো এছাড়াও কিন্তু তোমার স্ট্যাক পয়েন্টার ব্যবহার করে আমরা এটাকে আদার্স কোনো অপারেশন পারফর্ম করতে বা কোনো প্রোগ্রাম এক্সিকিউশন করতে কিন্তু বেসিক্যালি স্ট্যাক পয়েন্টার ব্যবহার করা হয়। তাহলে ইট ইজ ইউজড ফর প্রোগ্রাম এক্সিকিউশন। ওকে, ইউজড ফর এক্সিকিউশন লিখি এক কথায়, কারণ এক্সিকিউশন মানেই তো কোনো প্রোগ্রাম এক্সিকিউশন। ইট ইজ ইউজড ফর এক্সিকিউশন। ওকে, বোঝা গেছে সবার যে হোয়াট ইজ স্ট্যাক পয়েন্টার, সবাই বুঝতে পেরেছি হোয়াট ইজ স্ট্যাক পয়েন্টার। ওকে, ভেরি গুড। এবার চলে আসবো সাইজ অফ দ্য রেজিস্টার। আমি কিন্তু প্রত্যেকটা এসে তোমার বলার সময় সময় আমি কিন্তু তোমার কিন্তু তার সাইজগুলো কিন্তু মানে পাশাপাশি তোমার কিন্তু লিখেছিলাম, তাই না? স্ট্যাক মানে তোমার কিন্তু 16 বিট সাইজের হয়, পাঁচ তার সাইজটাকেও লিখে দিই। স্ট্যাক পয়েন্টার তোমার কিন্তু 16 বিট সাইজের হয়। ওকে, এবার চলে আসবো স্পেসিফিক্যালি, আমরা চলে আসবো সাইজ অফ দ্য সিপিইউ রেজিস্টারের কনসেপ্টে, যে সাইজ বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়, যে কতগুলো বিটকে ধরতে পারে, দ্যাট ইজ দ্য সাইজ। একটা রেজিস্টার যদি তোমার 8 বিট রেজিস্টার হয় তার মধ্যে আমরা 8টা বিটকে রাখতে পারবো, দ্যাট ইজ দ্য সাইজ অফ দ্য রেজিস্টার, তাই না? আমি এটাকে আরেকটু স্পেশালি আমরা পড়বো সাইজ অফ দ্য রেজিস্টার। যদি কিন্তু আমরা তোমার দেখে এসেছি যে কি করে তোমার রেজিস্টারের মধ্যে আমরা ডেটাগুলোকে স্টোর করে রাখি বাইনারি ফর্মে 1010 ফর্মে, তাই না? তো নাম্বার আর তার সঙ্গে তোমার হচ্ছে সাইজ অফ দ্য রেজিস্টার, সেটা কিন্তু তোমার ডিপেন্ড করে আমার কি প্রসেসর ব্যবহার করছি তার উপরে। আমি বারবার করে বলছিলাম যে আমার কতগুলো রেজিস্টার থাকবে, দ্যাট ইজ দ্য নাম্বার অফ রেজিস্টার। আর আমার প্রত্যেকটা রেজিস্টারের তোমার সাইজ কি হবে বা সাইজ অফ দ্য রেজিস্টার, এটা কিন্তু বেসিক্যালি ডিপেন্ড করে তোমার প্রসেসর টু প্রসেসর, এটা কিন্তু ভ্যারি করে প্রসেসর টু প্রসেসর। ওকে, তাহলে প্রসেসর টু প্রসেসর যদি এটা ভ্যারি করে তার মানে আমার প্রসেসরের যে আর্কিটেকচার আছে বা তার যে ডিজাইন আছে প্রসেসরের, তার উপরে কিন্তু তোমার বেসিক্যালি ডিপেন্ড করে। যে আমি 8085 মাইক্রো প্রসেসরকে আমি যেভাবে ডিজাইন করেছি, তো সেই ডিজাইনটার উপরে কিন্তু বেস করে কিন্তু আমি নাম্বার অফ রেজিস্টার রেখেছি বা আমি সাইজ অফ রেজিস্টার কিন্তু আমি ফিক্স করেছি। অতএব আমার নাম্বার অফ রেজিস্টার বা সাইজ অফ দ্য রেজিস্টার কিন্তু তোমার বেসিক্যালি তোমার কিন্তু ডিপেন্ডস অন দ্য প্রসেসর ডিজাইন। ওকে, তাহলে ইট বেসিক্যালি ডিপেন্ডস অন দ্য প্রসেসর ডিজাইন, ডিপেন্ডস অন দ্য প্রসেসর ডিজাইন। প্রসেসর কিন্তু ডিজাইনের উপর কিন্তু এটা বেসিক্যালি ডিপেন্ড করছে। ওকে, এবার এই প্রসেসর নাম্বার অফ এই তোমার নাম্বার অফ রেজিস্টার বা সাইজ অফ দ্য রেজিস্টার তারপর কিন্তু ডিপেন্ড করে যে আমার সিপিইউর পারফরমেন্স, আমার সিপিইউর ক্যাপাবিলিটি। ওকে, তাহলে আমরা দেখব যে ডিফারেন্ট সাইজের তোমার রেজিস্টার কিন্তু অ্যাভেলেবেল। যেমন কি কি সাইজে তোমার অ্যাভেলেবেল, যেমন তোমার 8 বিট রেজিস্টার, যেমন তোমার 8 বিট রেজিস্টার। ওকে, তো 8 বিট রেজিস্টার মানেই হচ্ছে যে এই টাইপের রেজিস্টার গুলো স্যার এরা কিন্তু 8 বিট কোন ডেটাকে হোল্ড করতে পারে বা স্টোর করতে পারে। আর যাকে আমরা 8 বিট বলি তার মানেই হচ্ছে 1 বাইট, অর্থাৎ আমরা সিম্পল কোনো অ্যারিথমেটিক বা ডেটা ম্যানিপুলেশন পারপাসে আমরা ব্যবহার করব কোনো 8 বিট রেজিস্টারকে। দিস ইজ কল্ড 8 বিট রেজিস্টার। নাম্বার টু হচ্ছে তোমার 16 বিট রেজিস্টার। মানে কি কি সাইজের হয় রেজিস্টার গুলো আমাদের। তো
16 বিট রেজিস্টার তোমার আর কিছুই নয়, যার মধ্যে আমরা দিস টাইপ অফ রেজিস্টার হোল্ডস 16 বিট অফ ডেটা, অর্থাৎ 2 বাইট যেটাকে তোমার হোল্ড করতে পারে যে রেজিস্টার, তার নাম তোমার হচ্ছে 16 বিট রেজিস্টার। আর আমরা অনেক মানে ওল্ডার যে প্রসেসর, সেখানে আমরা এই 16 বিট রেজিস্টার তোমার আমরা দেখতে পাই বা ফাউন্ড করতে পারি। ওকে, বা ধরো না হয়তো সার্টেন কিছু সিস্টেমে সেখানেও কিন্তু তোমার 16 বিট অপারেশন যেখানে হয়, তো সেখানে কিন্তু আমরা 16 বিট রেজিস্টার দিয়ে আমরা কাজ করতে পারি। এটা কিন্তু অনেক ওল্ডার মাইক্রো প্রসেসর কিন্তু ব্যবহার করা হয় 8 বিট রেজিস্টার, 16 বিট রেজিস্টার। তা এখন তোমার কিন্তু অনেক আপডেট হয়ে গেছে। আমরা কিন্তু এখন 32 বিট রেজিস্টারও কিন্তু আমরা দেখতে পাই। 32 বিট রেজিস্টার কিন্তু একটা রেজিস্টারের সাইজ। তাহলে যে রেজিস্টারের মধ্যে আমরা তোমার 32টা বিটকে আমরা স্টোর করে রাখতে পারবো, অর্থাৎ 4 বাইট যেটাকে আমরা রাখতে পারবো স্টোর করে যে রেজিস্টারের মধ্যে, তার নামই হচ্ছে 32 বিট রেজিস্টার। আর এটা হচ্ছে এখন মানে ভেরি কমন ইন মেনি মাইক্রো প্রসেসর। আর কারণ হচ্ছে যে যার হেল্প নিয়ে আমরা লার্জ সাইজের কোনো ডেটাকে আমরা হ্যান্ডেল করতে পারবো। মানে একটা রেজিস্টারের মধ্যে আমি 32টা বিটকে স্টোর করে রাখছি। ওকে? আমি ধরুন আমার ধরুন আরেকটা রেজিস্টার আছে, ধরুন তার মধ্যে ধরুন আমি 32টা বিটকে স্টোর করে রাখছি। অতএব আমার সিপিইউ যখন 32 বিটের যখন কোনো অপারেশন পারফর্ম করবে না, তখন সে কিন্তু এই 32 বিট রেজিস্টার নিয়ে সে কাজ করবে। তাহলে আমাকে বলো যে 8 বিট রেজিস্টার থাকলে আমার মেশিন বেশি ফাস্টার হবে? না যদি আমার 32 বিট রেজিস্টার থাকে আমার মেশিনে, তাহলে আমার মেশিন বেশি ফাস্টার হবে? কোনটা ক্ষেত্রে মেশিন বেশি ফাস্টার হবে? বলো দেখি আমাকে। অবশ্যই 32, তাই না? কারণ দেখো আমরা যখন কোনো মেশিন যখন পারচেজ করতে যাই, আমরা তখন গিয়ে বলি যে তোরটা কত বিট মেশিন রে? তোরটা কি 8 বিট মেশিন? বা তোর তোর মেশিনে কি মাইক্রো প্রসেসর কি 8 বিট মাইক্রো প্রসেসর বা 8 বিট মেশিন, না তোর 32 বিট মেশিন, না তোর 16 বিট মেশিন, না তোর 64 বিট মেশিন? এখন সমস্ত মেশিন তোমার কিন্তু 64 বিট মেশিন, তাই না? তার মানেটা কি? যে এই যে 8 বিট মেশিন, 16 বিট মেশিন বা 32 বিট মেশিন বা 64 বিট মেশিন, এটা অ্যাকচুয়ালি অর্থটা কি? না, এটার অর্থটা হচ্ছে যে স্যার 8 বিট মেশিন মানে হলো যে আমার সিপিইউ at a time 8 বিট ডেটাকে হ্যান্ডেল করতে পারে। আর 16 বিট মেশিন মানে হচ্ছে কি একই রকম পারপাস, যে আমার সিপিইউ এখানে 16 বিট কোনো ডেটাকে হ্যান্ডেল করতে পারবে। 32 বিট মেশিন মানে আমার সিপিইউ at a টাইম তোমার 32 বিট ডেটাকে তোমার হ্যান্ডেল করতে পারবে। তাহলে যে মেশিনের মানে ওয়ার্ড লেন্থটা হচ্ছে 8 বিট, তার কিন্তু নাম্বার অফ রেজিস্টার, তার যে কিন্তু সেগুলো তোমার সাইজ কিন্তু হচ্ছে 8 বিটের। আর যার তোমার 16 বিট তোমার যে রেজিস্টার মেশিন, তার তোমার কিন্তু রেজিস্টার তোমার সাইজ কিন্তু হচ্ছে 16 বিট। ওকে? আর যেটা তোমার 32 বিট মেশিন, তার তোমার কিন্তু রেজিস্টার তোমার সাইজ কিন্তু তোমার 32 বিটের। আর যেটা তোমার 64 বিট মেশিন, তার তোমার কিন্তু রেজিস্টার তোমার সাইজ কিন্তু তোমার 64 বিটের। অর্থাৎ বুঝতে পারলাম যে একটা 8 বিট মেশিনের থেকে 16 বিট মেশিন কিন্তু অনেক ফাস্টার। তার থেকে আবার 32 বিট মেশিন কিন্তু আরো বেশি ফাস্টার। আবার তার থেকে আবার 64 বিট মেশিন কিন্তু আরো অনেক বেশি ফাস্টার। মানে এটা কিন্তু অ্যাকচুয়ালি আমার প্রসেসর কত বিট ডেটাকে একসঙ্গে নিয়ে এসে হ্যান্ডেল করতে পারে। ওকে, দ্যাট ইজ আ 64 বিট মেশিন বা 64 বিট মাইক্রো প্রসেসর, তার অ্যাকচুয়ালি সিগনিফিকেন্স। ওকে, তাহলে আমরা লাস্ট পড়েছি 32 বিট রেজিস্টার পর্যন্ত। আমরা এবার পড়বো 64 বিট রেজিস্টার। যদি কোনো 64 বিট মেশিন থাকে, তাহলে 64 বিট মেশিন তোমার বেসিক্যালি তোমার যে টাইপের রেজিস্টারগুলোকে ব্যবহার করে, তার নামই হচ্ছে 64 বিট রেজিস্টার। মানে আমরা 8 বাইট অফ ডেটাকে আমরা স্টোর করে রাখতে পারবো একটা 64 বিট রেজিস্টারের মধ্যে। অর্থাৎ মডার্ন যে মাইক্রো প্রসেসর, তারা কিন্তু অফেনলি ব্যবহার করে 64 বিট রেজিস্টারকে। কেন ব্যবহার করে? না তারা ডিফারেন্ট টাইপের কম্পিউটেশনাল মানে কম্পিউটেশনাল পারপাসে ব্যবহার করে। ওকে, বেটার মেমোরি অ্যাড্রেসিং ক্যাপাবিলিটির জন্য ব্যবহার করে। আর বেশি কম্পিউটেশনাল পাওয়ারের জন্য ব্যবহার করে। অতএব বর্তমান দিনে এখন মানে যত মডার্ন যত প্রসেসর, সমস্ত প্রসেসর তোমার কিন্তু 64 বিট রেজিস্টার তারা ব্যবহার করে। এই হচ্ছে আমাদের রেজিস্টারের টাইপ। তাহলে মোস্ট মডার্ন কম্পিউটার্স ইউজেস 32 বিট অর 64 বিট রেজিস্টার। ওকে, তার জন্যই আমরা বলি যে তাদেরকে আমরা বলি যে 32 বিট প্রসেসর বা 64 বিট প্রসেসর। ওকে, তার মানে এটা কিন্তু অ্যাকচুয়ালি আমার প্রসেসরের যে রেজিস্টার, তার কিন্তু উইডথটাকে বোঝাচ্ছে যে আমার কত বিট রেজিস্টার। যদি আমার 64 বিট কোনো মেশিন হয়, তার কিন্তু তোমার 64 বিটে তোমার কিন্তু রেজিস্টার থাকবে। যদি তোমার 64 বিট কোনো মাইক্রো প্রসেসর হয়, তখন তার কিন্তু তোমার 64 বিট উইথের কিন্তু তোমার কিন্তু তার রেজিস্টার থাকবে। ওকে, তো আমরা কিছু স্পেশালাইজ তোমার কিছু প্রসেসর আছে যেখানে ইউ মাইট সি ইভেন লার্জার রেজিস্টার। যেমন ধরে নাও 128 বিট, 256 বিট। ওকে, তো এই ধরনের তোমার কিন্তু মেশিনগুলো বেসিক্যালি কোনো ভেক্টর প্রসেসিং করতে ব্যবহার করা হয়।
বা কোনো প্যারালাল প্রসেসিং করতে ব্যবহার করা হয়। আমরা পরে আসবো প্যারালাল প্রসেসিং এর কনসেপ্ট, আমরা পরে আসবো ভেক্টর প্রসেসিং এর কনসেপ্ট। তো ভেক্টর প্রসেসিং করতে পারে তোমার যে মেশিন, বা ভেক্টর প্রসেসিং বা তোমার প্যারালাল প্রসেসিং করতে পারে যেমন তোমার যে মেশিন, সেই সমস্ত মেশিনে তোমার কিন্তু ইউজ করা হয় ১২৮ বিটের রেজিস্টার বা ২৫৬ বিটের রেজিস্টার। তার জন্য আমি কিন্তু ওগুলোকে আমি এখানে মেনশন করলাম না। আমি জাস্ট এখানে 8 বিট, 16 বিট, ওকে, 32 বিট আর তোমার হচ্ছে 64 বিট রেজিস্টারের কথা আমরা এখানে বললাম। ওকে? তো এই হচ্ছে আমাদের টাইপস অফ রেজিস্টারের কনসেপ্ট। এই হচ্ছে আমাদের টাইপস অফ রেজিস্টারের কনসেপ্ট। ওকে? সবাই বুঝতে পেরেছি আমরা? রিপ্লাই করো। সবাই বুঝতে পেরেছি কিনা? ওকে। আমরা আগেই তো আমরা পারপাস পড়েছিলাম। রেজিস্টারে কি পারপাসে আমরা ব্যবহার করি রেজিস্টারে। তো সেই পারপাসটা আমরা অলরেডি আ পড়েছি। তো লাস্টে আমরা এবার যেটাতে আসবো সেটা হচ্ছে কনক্লুশন, যে সিপিইউ রেজিস্টার্স আর এসেনশিয়াল কম্পোনেন্ট অফ আ কম্পিউটার সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সেটা আমরা বুঝতে পেরেছি সবাই। যেটা আমার ভেরিয়াস টাইপের হয় বা ভেরিয়াস ক্লাসের হয়। মানে ক্লাসেস বা টাইপস আমরা পড়ে এসেছি। আমরা দেখেছি জেনারেল পারপাস রেজিস্টারের কনসেপ্ট, যেটা কিন্তু হচ্ছে ভার্সাটাইল, আর তার হেল্প নিয়ে আমরা কোনো ডিফারেন্ট টাইপের ডেটাকে আমরা স্টোর করে রাখতে পারি। আবার যেখানে দেখেছি আমরা স্পেশাল পারপাস রেজিস্টার, যার মধ্যে আমরা পড়েছি প্রোগ্রাম কাউন্টার, স্ট্যাক পয়েন্টার, তার কিন্তু একটা স্পেসিফিক ফাংশন আছে। আমরা আবার দেখেছি ইনস্ট্রাকশন রেজিস্টার, আমরা দেখেছি স্ট্যাক পয়েন্টার, আমরা দেখেছি প্রোগ্রাম কাউন্টার, যেগুলো কিন্তু বেসিক্যালি আমাদের প্রোগ্রাম এক্সিকিউশন করতে যেগুলো আমাদেরকে ব্যবহার করে বা হেল্প করে, ব্যবহার করা হয় বা হেল্প করে। ওকে? তাহলে সিপিইউ তার পারফরম্যান্সটাকে এনহ্যান্স করার জন্য, সিপিইউ তার স্পিডটাকে এনহ্যান্স করার জন্য বেসিক্যালি কিন্তু ব্যবহার করে রেজিস্টার। কারণ আমরা জানি যে সিপিইউ যখন কোনো ডেটাকে যখন অ্যাক্সেস করতে চায়, তখন সে কিন্তু ফার্স্টে আসে মেমোরিতে। তো সিপিইউর পাশেই কিন্তু মেমোরি আছে। ওকে? যাকে আমরা বলি র‍্যাম। তো সিপিইউ কিন্তু ফার্স্টে কিন্তু মেমোরিতে আসে অ্যাক্সেস করার জন্য। যদি র‍্যামেতে না পায়, তখন সিপিইউ র‍্যামকে বলে তুমি এটাকে হার্ড ডিস্ক থেকে আমাকে এনে দাও। তখন কিন্তু র‍্যাম থেকে কিন্তু হার্ড ডিস্ক থেকে র‍্যামে কিন্তু সেই কনটেন্টটা কিন্তু র‍্যামেতে যায়। তাহলে সিপিইউর সঙ্গে কিন্তু র‍্যামের একটা বাই ডিরেকশনাল কানেকশন আছে। আবার র‍্যামের সঙ্গে কিন্তু সিপিইউ মানে আমাদের হার্ড ডিস্কের কিন্তু একটা বাই ডিরেকশনাল কানেকশন আছে। মানে র‍্যাম থেকে তোমার হার্ড ডিস্কে আসতে পারে, আবার হার্ড ডিস্ক থেকে কিন্তু তোমার র‍্যামেতেও আসতে পারে। সেরকম সিপিইউ র‍্যাম থেকে তোমার অ্যাক্সেস করতে পারে, রিড করতে পারে, আবার রাইটও করতে পারে। ওকে? তাহলে এবার সিপিইউ যখন কোনো ডেটা বা প্রোগ্রামকে যখন সে খুঁজতে যাচ্ছে র‍্যামেতে, যদি র‍্যামের মধ্যে সে ডেটাটাকে না পায়, তখন কিন্তু সে ডেটাটা কোথায় আছে? হার্ড ডিস্কে আছে। কারণ হার্ড ডিস্কে তোমার স্টোরেজটা অনেক বেশি র‍্যামের থেকে। অতএব সমস্ত ডেটা বা প্রোগ্রাম আমার র‍্যামের মধ্যে নিয়ে আসা পসিবল নয়। ওকে? তাহলে এই র‍্যাম আর হার্ড ডিস্কের মধ্যে যখন ডেটা বা কোনো ইনস্ট্রাকশন বা প্রোগ্রাম যখন আদান-প্রদান হয় বা এক্সচেঞ্জ হয়, তাকে বলা হয় সোয়াপিং। সেই প্রসেসটাকে বলা হয় সোয়াপিং। ওকে? তো সেটা আমরা সোয়াপিংটা আমরা পরে আমরা অন্য সাবজেক্টে পড়বো। আমরা যখন অপারেটিং সিস্টেম পড়বো, তখন সেখানে গিয়ে আমরা সোয়াপিং এর কনসেপ্ট পড়বো। সোয়াপ ইন, সোয়াপ আউট, ডিফারেন্ট কনসেপ্ট আছে। এবার সিপিইউ কিন্তু নরমালি কিন্তু সে কিন্তু র‍্যামেতে আসতে পারে। সে কিন্তু হার্ড ডিস্ক অ্যাক্সেস করতে পারে না। এবার সিপিইউ হয়তো একটা কোনো ডেটাকে খুঁজতে হয়তো র‍্যামেতে আসলো। গিয়ে দেখলো যে হ্যাঁ, র‍্যামের মধ্যে ডেটাটা আছে। ওকে? এবার সিপিইউ র‍্যাম থেকে সেই ডেটাকে অ্যাক্সেস করতে যে টাইমটা লাগছে তাকে বলা হয় অ্যাক্সেস টাইম। তাকে বলা হয় অ্যাক্সেস টাইম। আমি ধরলাম সেই অ্যাক্সেস টাইমটা হচ্ছে নিয়ার অ্যাবাউট 40 ন্যানোসেকেন্ড। তাহলে সিপিইউ বলছে যে আমি 40 ন্যানোসেকেন্ড টাইম ডিভোট করে আমি কেন র‍্যামেতে যাবো? এই টাইমটা আমার নষ্ট হচ্ছে আল্টিমেট। কারণ সিপিইউ তো একটা হেভি রিসোর্স, তাই না? তাকে সবসময় আমরা ইউটিলাইজ করার চেষ্টা করব। আমি চাইবো না কোনো সময় যে সিপিইউটা আমার মানে বসে থাক। তাকে কিন্তু আমি ইউটিলাইজ করার চেষ্টা করব। ওকে? কারণ সবথেকে ফাস্টেস্ট ডিভাইস কিন্তু আমার সিপিইউ আমার সিস্টেমে। অতএব এই অ্যাক্সেস টাইমটা কিন্তু আমাদের নষ্ট হচ্ছে। এটা কিন্তু ওয়েস্টেজ হচ্ছে তোমার সিপিইউর কাছে। তখন সিপিইউ বলল যে আমাকে এই টাইমটাকে যদি একটু সেভ করা যায়, তখন সিপিইউ আর র‍্যামের মাঝখানে সিস্টেম যারা তোমার আর্কিটেক্ট মানে যারা আর্কিটেক্ট, তারা কি করলো? না সিপিইউ আর র‍্যামের মাঝখানে তোমার একটা স্পেশাল টাইপের মেমোরিকে ডিজাইন করে সেখানে ইনকর্পোরেট করলো। তো তার নাম হচ্ছে ক্যাশ মেমোরি। তো এখন সিপিইউর সঙ্গে কিন্তু তোমার ক্যাশের একটা কানেকশন আছে ডিরেক্ট। ওকে? তাহলে সিপিইউ কিন্তু ফার্স্ট তোমার ক্যাশ মেমোরিতে আসে। যদি ক্যাশের মধ্যে সে না পায়, তখন সে আসে মেন মেমোরিতে। আর যদি সে পেয়ে যায় ক্যাশ মেমোরি থেকে, তার কিন্তু সে কিন্তু আর র‍্যামেতে আসে না। এবার স্ট্যাটিস্টিক্স বলছে যে সিপিইউ যদি এই ক্যাশে আসতে চায়, তখন তার জন্য তোমার যে অ্যাক্সেস টাইমটা, তার তোমার সেই টাইমটা তোমার হচ্ছে 10 ন্যানোসেকেন্ড।
অর্থাৎ আমার তো কিছুটা তো সেভ হলো টাইমটা। এবার সিপিইউ বলছে যে আমি কেনই বা এই ১০ সেকেন্ড টাইমটাই বা আমি কেন দেবো? ১০ ন্যানো সেকেন্ড টাইমটা। এটা তো আমার নষ্ট হচ্ছে। তখন ঠিক করা হলো কি যে তখন সিপিইউ কে বলা হলো যে তোমাকে নরমাল কোনো কাজের জন্য বা তোমাকে কোনো অ্যারিথমেটিক কোনো অপারেশন তুমি করছো বা লজিক্যাল তুমি কোনো অপারেশন করছো, তোমাকে সেই সমস্ত কাজের জন্য তোমাকে আর ক্যাশে আসতে হবে না। আমি তোমার মধ্যে কিছু মেমোরিকে ইনকর্পোরেট করছি। হাই স্পিড কিছু মেমোরিকে। তখন সিপিইউর মধ্যে কিছু হাই স্পিড কিছু মেমোরিকে ইনকর্পোরেট করা হলো, যার নামই হচ্ছে রেজিস্টার। তার জন্য এগুলোকে বলা হয় সিপিইউ রেজিস্টার। ওকে, তাহলে সিপিইউ কিন্তু তার নরমাল কোনো কাজকর্ম করার জন্য সে কিন্তু আর ক্যাশে আসবে না। যদি সে পেয়ে যায় তার রেজিস্টারের মধ্যে, সে কিন্তু তার থেকে নিয়ে কিন্তু কাজ করে বেরিয়ে যাবে বা এক্সিকিউশন করে বেরিয়ে যাবে। অর্থাৎ তার সেই ১০ ন্যানো সেকেন্ড টাইমটা কিন্তু এখন সেভ হয়ে গেল, অ্যাক্সেস টাইমটা। ওকে, তার জন্য তোমার একে বলা হয় ফাস্টেস্ট মেমোরি ডিভাইস রেজিস্টারকে। তাহলে আলটিমেট কেন সিপিইউর মধ্যে রেজিস্টারকে রাখা হয়েছে তার রিজনটা আমরা সবাই বুঝতে পারলাম, যে কেন সিপিইউর মধ্যে তোমার এগুলোকে ইনকর্পোরেট করা হয় রেজিস্টারগুলোকে। তার রিজনটা আমরা বুঝতে পেরেছি? ইয়েস অর নো? ওকে, তাহলে এটা কিন্তু আসল গল্প, যে কেন রেজিস্টার ব্যবহার করা হয়, তার আসল গল্প। ওকে, তাহলে আমরা এখানে সিপিইউ কে দেখলাম, রেজিস্টার দেখলাম, ক্যাশ দেখলাম, মেইন মেমোরি দেখলাম, আমরা হার্ড ডিস্ক দেখলাম। এবার ক্যাশের মধ্যে সিপিইউ যখন আসে, যদি সে রেজিস্টারের মধ্যে না পায় তখন সে ক্যাশের মধ্যে আসে। কারণ দেখো ক্যাশের যা সাইজ তাতে কিন্তু রেজিস্টার তোমার সাইজ কিন্তু অনেক কম। কারণ ক্যাশ তোমার 2 এমবি ক্যাশ হয়, 4 এমবি ক্যাশ হয়, 5 এমবি ক্যাশ হয়, 10 এমবি ক্যাশ হয়, তাই না? আবার র‍্যাম তোমার ধরো নাও জিবি রেঞ্জের হয়। আবার হার্ড ডিস্ক তোমার টিবি রেঞ্জের হয়। ওকে? তো অতএব আমার সমস্ত ডেটা যেমন তোমার ক্যাশের মধ্যে তোমার থাকতে পারে না, সেরকম কিন্তু সমস্ত তোমার ডেটা কিন্তু আমার রেজিস্টারের মধ্যে থাকতে পারে না। অতএব সিপিইউ কিন্তু হয়তো বড় কোনো একটা প্রোগ্রামকে এক্সিকিউট করবে। তো সবসময় তো বড় প্রোগ্রামটাকে তো আর তোমার রেজিস্টারের মধ্যে রাখা সম্ভব নয়। তখন তাকে ক্যাশে আসতে হবে, তখন তাকে র‍্যামেতে আসতে হবে। এবার ক্যাশের মধ্যে যদি আসার পর যদি সে দেখে যে সেখানে নেই সেই পার্টিকুলার ডেটা বা প্রোগ্রামটা, তাকে বলা হয় ক্যাশ মিস। আর যদি সে পেয়ে যায় ক্যাশ থেকে সেই ডেটাটাকে, তাকে বলা হয় ক্যাশ হিট। তাহলে আমরা এখান থেকে একটা ক্যাশ মেমোরি তোমার পারফরম্যান্সটাকে আমরা মেজার করতে পারি বাই ইউজিং দ্য টার্ম হিট অ্যান্ড মিস। এটাকে বলা হয় হিট রেশিও। পরে আমরা ক্যাশ মেমোরি পড়তে গিয়ে আমরা পড়বো। আমাদের এখানে আছে ক্যাশ মেমোরি কনসেপ্ট। লাস্টে গিয়ে আছে, লাস্টে আমরা পড়বো। ওকে? তো বেসিক্যালি আমরা ক্যাশ কেন ব্যবহার করি তারও কারণ ক্যাশও কিন্তু অনেক ফাস্টার। কিন্তু আমার এর সাথে কিন্তু কম ফাস্টার ক্যাশ মেমোরি। ঠিক আছে? তো এই হচ্ছে অ্যাকচুয়ালি কনসেপ্ট, যে কেন আমরা রেজিস্টার ব্যবহার করি, কেন আমরা ক্যাশ মেমোরি ব্যবহার করি। তাহলে আজকে আমাদের টোটাল যে কনসেপ্টটা আমরা পড়লাম, যে কেমন করে সিপিইউ ইনস্ট্রাকশন গুলোকে এক্সিকিউট করে বা ডেটাগুলোকে ম্যানেজ করে, ওকে? বা কেমন করে সে রেজিস্টারগুলোকে ব্যবহার করে। আর কেন রেজিস্টারের দরকার বা কেন রেজিস্টার আমাদেরকে পড়তে হবে বা কেন জানতে হবে বা কেন সিপিইউ কেন ইউজ করে রেজিস্টার। তো সেই কনসেপ্টটা কিন্তু আমরা জানতে পারলাম, যে যদি আমার সিপিইউ স্পিডটাকে এনহ্যান্স করতে হয়, যদি সিপিইউর পারফরম্যান্সকে এনহ্যান্স করতে হয়, তাহলে কিন্তু অবশ্যই আমাকে রেজিস্টার ব্যবহার করতে হবে। যত মোর রেজিস্টার ব্যবহার করতে পারবো, যত বেশি সাইজের রেজিস্টার ব্যবহার করতে পারবো, তত কিন্তু সিপিইউ বেশি ফাস্টার হবে। তাহলে আমরা অতএব যখন কোনো মেশিন পারচেজ করতে যাবো না, তখন কিন্তু আমাদের দেখে নেওয়া দরকার যে আমার সিপিইউতে কতগুলো রেজিস্টার আছে আর প্রত্যেকটা রেজিস্টার তোমার কত বিটের। যদি আমরা 64 বিট কোনো মাইক্রো প্রসেসর নিয়ে কোনো মেশিন আমরা তোমার ধরুন হয়তো কনফিগার করি, তাহলে অবশ্যই আমরা তখন আমাকে আর জিজ্ঞেস করতে হবে না যে 64 বিট মাইক্রো প্রসেসর বা 64 বিট মেশিন আমার, আমি যদি জিজ্ঞেস করি যে আমার তাহলে মানে আমার তাহলে এখানে মানে কতগুলো রেজিস্টার আছে বা তাদের সাইজ কি? এটা কিন্তু বোকামি মানে বোকার মতন প্রশ্ন। যদি তুমি সিএসটি স্টুডেন্ট হও। তোমার জানা উচিত যে 64 বিট যদি মাইক্রো প্রসেসর হয় আমার মেশিনের, তাহলে কিন্তু তার মধ্যে কিন্তু 64 বিটের রেজিস্টার থাকবে। ওকে? আমাকে এটাও দেখতে হয় যে ক্যাশ মেমোরি তোমার কত সাইজের আছে বা কতগুলো ক্যাশ আছে। কারণ ক্যাশ তোমার কিন্তু ডিফারেন্ট লেভেলের হয়। লেভেল 1 ক্যাশ মানে L1 ক্যাশ বলা হয়, L2 ক্যাশ বলা হয়, L3 ক্যাশ বলা হয়। এই ক্যাশও কিন্তু তোমার সিপিইউর মধ্যেও ইনকর্পোরেট করা যায়। L1 ক্যাশ তোমার কিন্তু সিপিইউর মধ্যে তোমার থাকতে পারে। L2 ক্যাশ তোমার থাকতে পারে বাইরে, মাদারবোর্ডের মধ্যে। অতএব কিন্তু ডিফারেন্ট লেভেলের ক্যাশ আছে। অতএব আমার ক্যাশ মেমোরি কত সাইজ আমার সিস্টেমের, আমার নাম্বার অফ রেজিস্টার কত, আমার রেজিস্টার কত সাইজ, এগুলো কিন্তু আমাকে অবশ্যই জানতে হবে। আর যত বেশি রেজিস্টারকে আমরা ইনকর্পোরেট করতে পারবো সিপিইউর মধ্যে, আমার ক্যাশ মেমোরি তোমার যত বেশি সাইজের হবে, তত কিন্তু মেশিন আমার ফাস্টার হবে। স্বাভাবিক। কিন্তু হার্ড ডিস্কে তোমার কিন্তু সাইজের উপর কিন্তু ডিপেন্ড করে না আমার মেশিন কতটা ফাস্টার। আমার কিন্তু ডিপেন্ড করে সিপিইউ, তার স্পিড, তার ক্লক স্পিড, আমার ক্যাশ মেমোরির সাইজ, নাম্বার অফ ক্যাশ মেমোরি, আমার রেজিস্টারের সাইজ আর নাম্বার অফ রেজিস্টার। ওকে? আর অবশ্যই আমার র‍্যামের উপর কিন্তু ডিপেন্ড করে অনেক সময়। র‍্যামের সাইজটা কিন্তু আমার একটা মানে ম্যাটার করে যে আমার সিপিইউর পারফরম্যান্সটাকে এনহ্যান্স করার জন্য। যত বেশি র‍্যামের সাইজ হবে, তত কিন্তু সিপিইউ স্পিডটা তত বাড়বে। ওকে? তো এটা হচ্ছে আমাদের বেসিক আজকের কনক্লুশন। আজকে আমরা পড়লাম রেজিস্টারের কনসেপ্ট। অতএব আশা করি সবাই বুঝতে পেরেছো রেজিস্টারের কনসেপ্ট।
তো যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তোমরা কোনো কোশ্চেন করতে পারো। আমরা আবার ক্লাস শেষ করব। কোনো কোশ্চেন?